এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকেরই বুঝতে সমস্যা হয়, তবে আমি গ্যারান্টি দিতে পারি এই ক্লাসটা দেখার পর তোমাদের কোনো রকম কোনো কনফিউশন কিন্তু থাকবে না। যে কোনো অর্গানিজমের কোষই হোক না কেন, সেই অর্গানিজমের কোষে এই তিনটে জিনিস অবশ্যই থাকবে। কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, যেগুলো না জানলে এই চ্যাপ্টারটা আমরা পড়তে পারবো না। হ্যালো মাই ডিয়ার বাচ্চা পার্টি, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি তোমাদের বর্ণালী ম্যাম চলে এসেছি তোমাদের আরও একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে এসেছি, যেটা তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে ম্যাম এই চ্যাপ্টারটা পড়িয়ে দিন, আমাদের অনেক প্রবলেম হচ্ছে। তো কোন চ্যাপ্টার? সেটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকেরই বুঝতে সমস্যা হয়, তবে আমি গ্যারান্টি দিতে পারি এই ক্লাসটা দেখার পর তোমাদের কোনো রকম কোনো কনফিউশন কিন্তু থাকবে না। তাই যাদের যাদের এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, তারপরে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকলো কি না। তো চলো দেরি না করে স্টার্ট করবো আমরা এই চ্যাপ্টারটা। আচ্ছা, এখানে ফার্স্টে আমরা চ্যাপ্টারের নাম দিয়ে স্টার্ট করব। তার আগে কিছু কথা আমি বলে দিই। দেখো, এক মিনিট। আচ্ছা, তোমরা যারা যারা জানো না এখনো, বা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো, তাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু মাধ্যমিকের সমস্ত ভিডিওগুলো এভাবে কনসেপ্ট ভিডিও অলরেডি আসছে। তার সাথে সাথে তোমাদের কিন্তু এবিটিএ টেস্ট পেপার সলভও হচ্ছে লাইভ সেকশানে। তো লাইভ সেশনগুলো অবশ্যই জয়েন করো, সেখান থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যেহেতু এবিটিএ সলভ করানো হচ্ছে, সেখান থেকে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। তো অবশ্যই লাইভ সেশনগুলো অ্যাটেম্প্ট করো। আর যাদের যাদের কনসেপ্ট রিলেটেড প্রবলেম রয়েছে, সেগুলোও কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও আসছে, এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে চেক করলেই তোমরা কিন্তু সমস্তটা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো চ্যাপ্টার স্টার্ট করা যাক। আচ্ছা, চ্যাপ্টারের নাম কি? বংশগতি। তার মানে বংশ পরম্পরায় কি এমন জিনিস বয়ে চলেছে, কোনটা গতিশীল, মানে বংশ পরম্পরা বলতে কি বোঝায়? একটা ফ্যামিলিতে সেখানে কিছু সন্তান হলো, তাদের পরবর্তী জেনারেশন আসছে, তাদের পরবর্তী জেনারেশন আসছে, এভাবে জেনারেশন টু জেনারেশন কিছু একটা তো বয়ে চলেছে, যেটাকে আমরা কি বলছি? বংশগতি। কি বয়ে চলেছে? বয়ে চলেছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। আচ্ছা, তোমাদের কখনো কেউ বলেছে আরে তোকে তো দেখতে পুরো তোর বাবার মতন, বা কেউ হয়তো বলছে ওর চোখ দুটো পুরো মায়ের মতন, বা ঠোঁটটা পুরো ঠাকুমার মতন। তাহলে কেন এগুলো বলছে? কারণ তোমরা নিজেদের পিতা মাতা বা পূর্ব জেনারেশনে যারা আছে, তাদের থেকে আসা কিছু বৈশিষ্ট্য কিন্তু তোমাদের মধ্যেও সঞ্চিত হয়েছে, এবং সেই বৈশিষ্ট্য তোমার মধ্যে প্রকাশ পাচ্ছে। আর এই যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চারিত হওয়ার যে ঘটনা, এটাকেই আমরা কি বলছি? বংশগতি। ঠিক আছে, আজকে কিন্তু এই সম্বন্ধেই আমরা পড়ব। দেখবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতামাতার কোনো রোগ থাকলে সেটা সন্তানের ক্ষেত্রেও হচ্ছে, তাহলে রোগও কিন্তু বংশ পরম্পরায় ছড়িয়ে আসতে পারে। তো এরকম বেশ কিছু রোগ সম্পর্কেও কিন্তু আমরা পড়ব। তাহলে এই যে বংশ পরম্পরায় পিতামাতার দেহ থেকে সন্তানের দেহে কি আসছে, সেই জিনিসটার নাম কি? কিসের মাধ্যমে বৈশিষ্ট্য আসছে? বৈশিষ্ট্য আসছে বুঝলাম, যে পিতামাতার কিছু বৈশিষ্ট্য সন্তানের দেহেও দেখতে পাওয়া যায়। তাহলে কেন যায়? কি এমন জিনিস পিতামাতার থেকে আসে? সেটা হচ্ছে জিন। জিন কোথায় থাকে? এর আগের চ্যাপ্টারেই আমরা পড়েছি কোষ বিভাজন এবং কোষ চক্র, এই চ্যাপ্টারটা। সেখানে আমরা কি পড়েছিলাম? দেখো, আগে এটা জানতে হবে, কোষ না জানলে কিন্তু আমরা জেনেটিক্সের কিচ্ছু বুঝতে পারবো না। তাহলে কোষ কি? চলো, কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। তাহলে মানে যেটা দ্বারা যে কোনো জীবদেহ গঠিত। জীবদেহ মাত্রই এক বা একাধিক সজীব কোষ দ্বারা গঠিত। যেমন আমরা কি বহুকোষী জীব, আমাদের সারা দেহে প্রচুর প্রচুর কোষ রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি কোষ রয়েছে। তাহলে এই এক একটা কোষে যা রয়েছে, যা যা যে জিন বা জেনেটিক মেটেরিয়াল রয়েছে, প্রত্যেকটা কোষেই কিন্তু সেম জেনেটিক মেটেরিয়াল রয়েছে। কোষের কোথায় জিন থাকে দেখে নাও। এই ধরো একটা কোষ, এই কোষের এটা হচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে কোষ পর্দা। ঠিক আছে? আচ্ছা, কোষের পর্দার ভেতরে কি থাকে? একটা তরল পদার্থ থাকে, যেটাকে আমরা কি বলি? অর্ধতরল পদার্থ, যেটাকে আমরা কি বলছি? সাইটোপ্লাজম। এটাকে বলি আমরা সাইটোপ্লাজম। তারপরে মাঝখানে একটা ঘন দানাদার বস্তু থাকে, যেটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। ঠিক আছে? তো যে কোনো অর্গানিজমের কোষই হোক না কেন, সেই অর্গানিজমের
কোষে এই তিনটে জিনিস অবশ্যই থাকবে। তাছাড়া বাদবাকি আদার্স অর্গানিলিস থাকতেও পারে, নাও থাকতে পারে, কোথাও মিসিং থাকতে পারে, কোথাও বেশি থাকতে পারে, বাট এই তিনটে জিনিস কিন্তু কোষ মাত্রই থাকবেই। আর জিন কোথায় থাকে? এই যে আমাদের নিউক্লিয়াস, এটাকে বলা হয় কোষের মস্তিষ্ক। তো এই নিউক্লিয়াসের গঠন যদি আমরা দেখি, ধরো এই একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, এটাকে আমি বড় করে দেখালাম। নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকে এটাকে বলছি আমরা, এটাকে কি বলবো? নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দার মধ্যে কি থাকে? এর মধ্যেও একটা তরল থাকে, অর্ধতরল জেলির মতন পদার্থ দেখতে পাওয়া যায়। তাহলে এর মধ্যেও একটা অর্ধতরল জেলির মতন পদার্থ দেখতে পাওয়া যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, আর কি কি থাকে এর মধ্যে? এর মধ্যেও একটা ঘন দানাদার বস্তু দেখতে পাওয়া যায়, ঘন দানাদার বস্তু দেখতে পাওয়া যায়, এটাকে আমরা বলি নিউক্লিওলাস। নিউক্লিওলাস। তারপরে থাকে কি এর মধ্যে? এর মধ্যে কিছু এরকম প্যাঁচানো বস্তু দেখতে পাওয়া যায়, এইটাকে বলি আমরা নিউক্লিওজালক। বলো ম্যাম কোষ কেন পড়াচ্ছেন? আমরা বংশগতি পড়বো, আর বংশগতি পড়তে গেলে লাগবে জিন। জিনটা কোথায় থাকে সেটা যদি না জানো কোনো আইডিয়াই তৈরি হবে না, সেই কারণে বলা। আচ্ছা ঠিক আছে, নিউক্লিয়াসের তো 4টে পার্ট বলে দিলাম, কিন্তু এই নিউক্লিয়াসের 4টে পার্টের মধ্যে কোথাও তো আমি জিন দেখতে পেলাম না। তাহলে কোথায় জিন থাকে? দেখো এই যে নিউক্লিয় জালক, এই জালকগুলো কি দিয়ে তৈরি? নিউক্লিয় জালকগুলো কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএ স্ট্রাকচার কেমন হয়? ডিএনএ স্ট্রাকচার এই দেখো এরকম হয়, প্যাঁচানো দ্বিতন্ত্রী হেলিক্সের মতন একটা গঠন। মানে ডিএনএ কেমন হয়? এরকম প্যাঁচানো দ্বিতন্ত্রী হেলিক্স। তাহলে এই প্যাঁচানো দ্বিতন্ত্রী হেলিক্স আমরা ডিএনএর গঠন কিন্তু অলরেডি পড়েছি। এই যে মাঝখানে সিঁড়ির মতন অংশগুলো দেখতে পাওয়া যায়, এই সিঁড়ির মতন অংশগুলো কি নিয়ে গঠিত? নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক, যেটা পিউরিন বেস এবং পিরিমিডিন বেস একসাথে থাকে, তাই তো? এই পিউরিন বেস আর পিরিমিডিন বেসগুলো মিলে পরপর পরপর বেস পেয়ার তৈরি করেছে। পেয়ার মানে জোড় গঠন, এই পাশে একটা বেস, এই পাশে একটা বেস, দুটো করে বেস একসাথে জুড়ে এক একটা বেস পেয়ার তৈরি করেছে। তো এভাবে একাধিক বেস পেয়ার পরপর পরপর রয়েছে। তাহলে ধরে নাও এই যে জায়গা, ধরে নাও এইখান থেকে স্টার্ট করে এই এত দূর পর্যন্ত টোটাল 500টা বেস পেয়ার রয়েছে। কটা আছে? 500টা বেস পেয়ার রয়েছে। এই 500টা বেস পেয়ারের একটা নির্দিষ্ট সিকোয়েন্স আছে। সিকোয়েন্স মানে কি? সেই সজ্জারীতি। ধরো এখানে রয়েছে অ্যাডেনিন, তারপরে রয়েছে এখানে অ্যাডেনিনের সাথে সবসময় থাইমিন থাকে, ধরো এখানে রয়েছে গুয়ানিন, এপাশে সাইটোসিন থাকবে, এপাশে ধরো আবার অ্যাডেনিন রয়েছে, থাইমিন থাকবে, এপাশে থাইমিন থাকলে এপাশে অ্যাডেনিন থাকবে। তো আমি যদি এইভাবে পরপর পরপর দেখি এ জি এ টি সি এ, মানে যা থাকছে এই পরপর পরপর 500খানা যে সিকোয়েন্স বা সজ্জারীতি, এইটা মিলে ধরে নাও একটা জিন হয়ে গেল। এই 500টা বেস পেয়ার নিয়ে একটা জিন হয়ে গেল। আর এই সজ্জারীতির জিনটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করছে। ধরে নাও আমার স্ট্রেট হেয়ার, আমার চুলটা স্ট্রেট, তাহলে এই স্ট্রেট চুলের জিন কি? এই 500টা বেস পেয়ারের যে সিকোয়েন্স আমার মধ্যে রয়েছে, সেই সিকোয়েন্স যার যার মধ্যে থাকবে, এই সেম সিকোয়েন্সটা মানে এই 500টা বেস পেয়ারের যে সিকোয়েন্স পরপর পরপর, আমি যদি 4টে তোমাকে বলি, ধরো AGTC, এইটা থাকলে ধরো স্ট্রেট হেয়ার হয়। তো ওইটুকু জিন যার যার মধ্যে AGTC থাকছে তার সবার স্ট্রেট হেয়ার। ধরো AGU, ইউ তো থাকবে না, AGGC যদি এটা থাকে তাহলে ধরো কার্লি হেয়ার। তাহলে যাদের যাদের কার্লি হেয়ার প্রত্যেকের মধ্যে ওইটুকু জিন সবার সেম থাকবে। তাহলে বোঝা গেল জিন জিনিসটা কি? বেশ কয়েকটা, মানে সব থেকে ছোট জিন হচ্ছে 100টা বেস পেয়ার নিয়ে গঠিত, আর সব থেকে বড় জিন তো কয়েক লক্ষ বেস পেয়ার নিয়ে গঠিত। তো এরকম ভাবে বেস পেয়ারের নির্দিষ্ট সজ্জারীতি বা সিকোয়েন্স দিয়ে তৈরি হয় কি? জিন। আর সেই সজ্জারীতিটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য মেনটেন করতে সাহায্য করে। তো আমাদের মধ্যে যত বৈশিষ্ট্য রয়েছে, ধরো আমাদের স্কিন কালার ডার্ক হবে না লাইট হবে, আমাদের চুল স্ট্রেট হবে না কার্ল হবে না ওয়েভি হবে, তারপরে আমাদের চোখের মনির কালার ব্রাউন হবে না ব্ল্যাক হবে না একটু লাইট কালার যেটা হোয়াইট কালার হয় ওরকম হবে। এই সমস্ত কিছু কে মেনটেন করছে? আমাদের জিন মেনটেন করছে। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য একটা একটা করে জিন কিন্তু আমাদের মধ্যে প্রেজেন্ট রয়েছে। তাহলে এই যে কত জিন রয়েছে আমাদের মধ্যে, দেখো আমাদের মধ্যে টোটাল কতগুলো ক্রোমোজোম? আমরা তো জানি আমাদের মধ্যে টোটাল
46 ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, যার মধ্যে 44টা অটোজোম আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেটা XX হতে পারে অথবা XY হতে পারে। পুরুষদের ক্ষেত্রে XY, মহিলাদের ক্ষেত্রে XX, আর 44টা করে অটোজোম থাকে। তাহলে এই যে আমাদের টোটাল 46 ক্রোমোজোম প্রেজেন্ট রয়েছে। এক একটা ক্রোমোজোমে, শোনে নাও, এক একটা ক্রোমোজোম, ধরো এটা একটা ক্রোমোজোম, এটা ধরো একটা ক্রোমোজোম, এক একটা ক্রোমোজোমে প্রায় 35,000 জিন থাকতে পারে, প্রায়, তাও এখনো শিওর না, প্রায় অ্যাপ্রক্স 35,000 জিন থাকতে পারে। তাহলে বুঝতে পারছো আমাদের মধ্যে কত জিন প্রেজেন্ট রয়েছে, একটা ক্রোমোজোমে 35,000-এর উপর জিন রয়েছে, তাহলে আমাদের 46 ক্রোমোজোমে কত জিন থাকবে? তার মানে আমাদের মধ্যে কিন্তু প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। এত বৈশিষ্ট্যের সমন্বয়, মানে আমাদের ক্যারেক্টার কেমন হবে, আমাদের দাঁতের গঠন কেমন হবে, আমাদের চুলের রং কেমন হবে, চুলের গঠন কেমন হবে, আমাদের হাইট কেমন হবে, লম্বা না বেটে, আমাদের ইমিউন সিস্টেম কেমন হবে, এভরিথিং, সমস্ত কিছুকে মেনটেন করছে আমাদের জিন। তাহলে আমরা কোষ বিভাজনে তো দেখেছিলাম যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন হচ্ছে। মাইটোসিস কি আমাদের দেহ কোষে ঘটে, দেহের বৃদ্ধি ঘটায়। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটছে? জনন কোষে, যেখানে গ্যামেট উৎপাদন হয়। তাহলে ভাবো, মা বাবার যখন কোষ বিভাজন হচ্ছে, হয়ে গ্যামেট তৈরি হচ্ছে, সেখানে মিওসিস কোষ বিভাজন হচ্ছে। তাহলে মিওসিস কোষ বিভাজন হলে কি হচ্ছে? দেখো, মিওসিস কোষ বিভাজনে কি হয়েছিল, যে প্রত্যেকটাতে এপাশে একটা ক্রোমোজোম চলে গেছিল, এপাশে একটা ক্রোমোজোম চলে এসেছিল, দুটো সমসমস্ত ক্রোমোজোম জোড়ের মধ্যে একটা ক্রোমোজোম এদিকে চলে যায়, একটা ক্রোমোজোম এদিকে চলে যায়। যাওয়ার পর এখানে কি তৈরি হচ্ছে? 23টা হ্যাপ্লয়েড, মানে 23টা ক্রোমোজোম সমন্বিত হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছিল, মনে আছে? তাহলে মায়ের মধ্যে হ্যাপ্লয়েড গ্যামেট, বাবার মধ্যে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হলো। তাহলে এখানে 23টা ক্রোমোজোম আসলো মায়ের গ্যামেট থেকে, এটা ধরো মায়ের গ্যামেট, আর বাবার থেকে কটা আসলো? 23টা আসলো। তাহলে এখানে ধরো এক নাম্বার, এটা ধরো 1 নাম্বার ক্রোমোজোম, আর বাবার ক্ষেত্রে এটা ধরো 1 নাম্বার ক্রোমোজোম। তো সন্তানের দেহে কি আসবে? সন্তানের দেহে এই 23টা মিলে টোটাল 46 ক্রোমোজোম হবে, যার প্রত্যেকটা জোড়ার, মানে সন্তানের দেহেও তো সমসমস্ত ক্রোমোজোম থাকবে। দেখো, এই কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই তারা একবার কোষ চক্র কোষ বিভাজন চ্যাপ্টারটা দেখে এসো, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, সন্তানের দেহে এই 23টা টোটাল 46 ক্রোমোজোম এলো। তাহলে মায়ের প্রত্যেকটা জোড়ার মধ্যে একটা করে থাকবে বাবার ক্রোমোজোম, আর একটা করে থাকবে মায়ের ক্রোমোজোম। তাহলে এটা হয়ে গেল সন্তানের 1 নাম্বার জোড়া। দ্বিতীয় জোড়া, এটাও একটা মায়ের থেকে আসবে, একটা বাবার থেকে আসবে। এভাবে প্রত্যেকটা জোড়ার একটা করে ক্রোমোজোম মায়ের থেকে, একটা করে ক্রোমোজোম বাবার থেকে। তাহলে এই যে ক্রোমোজোমগুলো আসছে, কার থেকে আসছে? মা বাবার থেকে আসছে। আর এই ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে? জিন রয়েছে। কাদের জিন? মা বাবার জিন। তাহলে মা বাবার বৈশিষ্ট্যগুলো এসে তোমার মধ্যে মিলিত হলো, দিয়ে একটা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব ঘটলো। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জিন সেম টু সেম তোমার মধ্যে চলে এসছে। যেমন যার জন্য তোমার মায়ের চুল স্ট্রেট হলো, তোমার চুলও স্ট্রেট, কখনো কিন্তু কার্লি হবে না, ঠিক আছে? তো স্কিন কালার, বাবা মা দুজনেই ফর্সা, তো সন্তান অবশ্যই ফর্সা হবে। তো এই জিনগুলো কিন্তু তোমার মা বাবার থেকেই এসছে। তাহলে বংশ পরম্পরায় এই যে জিনের ট্রান্সফার হচ্ছে, জিনের সঞ্চারণ ঘটছে, এটাকেই আমরা কি বলছি? বংশগতি বা হেরিডিটি। আই থিঙ্ক এই ইন্ট্রোডাকশনটা বা এই গল্পটা বোঝা গেছে যে কি জিনিস পিতামাতার থেকে সন্তানের মধ্যে আসছে। তো এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, এটা কিন্তু উদ্ভিদ, প্রাণী, যে কোনো জীবের ক্ষেত্রে এটা সম্ভব। তো চলো আমরা এবার এটা ডিটেলে দেখব, ঠিক আছে? তাহলে বংশগতি কাকে বলে আমরা ডেফিনেশনটা একবার দেখে নিই। বলছে যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, পদ্ধতিটার নাম কি? জনন। কারণ জননের মাধ্যমেই তো গ্যামেটের মিলন ঘটবে এবং সেখান থেকে নতুন অপত্য সৃষ্টি হবে বা নতুন সন্তান তৈরি হবে। তাহলে যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে, জনন পদ্ধতির মাধ্যমে জনিত্রী জীবের জিন, জনিত্রী কারা? জনিত্রী হচ্ছে পিতা মাতা। জনিত্রী হচ্ছে কে? পিতা মাতা। তাহলে জনিত্রী জীবের জিন মানে পিতা মাতার জিন নিয়ন্ত্রিত চারিত্রিক বৈশিষ্ট্যগুলো পরবর্তী অপত্য বংশগুলিতে, অপত্য মানে সন্তানকে বোঝাচ্ছে, তাহলে অপত্য বংশগুলিতে সঞ্চারিত হয়, তাকেই বলা হচ্ছে বংশগতি। ক্লিয়ার?
তাহলে মা বাবার যে জিনগুলো সেগুলো সন্তানের মধ্যে চলে আসাকেই আমরা কি বলছি, বংশগতি বা হেরিডিটি। ক্লিয়ার আই থিঙ্ক। এরপর বলছে প্রকরণ বা ভ্যারিয়েশন। প্রকরণ কথার মানে কি? প্রকরণ মানে দেখো তোমার মা বাবার জিন আসছে, তো এমন তো নয় যে তুমি হুবহু বাবার মতন দেখতে হচ্ছ বা হুবহু মায়ের মতন বৈশিষ্ট্য তোমার মধ্যে আসছে, না, কিছু নতুন বৈশিষ্ট্যও তোমার মধ্যে তৈরি হচ্ছে। কেন হচ্ছে? কারণ তোমার মধ্যে মানে মা বাবার মধ্যে যখন গ্যামেট তৈরি হচ্ছিল তখন কি বিভাজন হচ্ছিল? তখন মিওসিস কোষ বিভাজন হচ্ছিল। আর মিওসিস কোষ বিভাজনে আমরা কি জানি, যে দুটো সমসংস্থ ক্রোমোজোম কিন্তু এরকম জোট বাঁধা অবস্থায় ছিল, পরে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। ধরো এটাকে আমি যদি রেড দিয়ে দেখাই, একটাকে রেড দিয়ে দেখাই, এরকম একটা জোড়ার মধ্যে মানে একটা জোড়ার দুটো ক্রোমোজোম জোট বেঁধেছিল গ্যামেট তৈরি হওয়ার আগে, মিওসিস বিভাজনের আগে। তো এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তো পৃথক হওয়ার আগে এদের মধ্যে কি হয়? ক্রসিং ওভার হয় না? এদের মধ্যে কি হয়? দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভারের ফলে দেখা যাচ্ছে কি, এই যে এইটা যখন উঠে যাচ্ছে ওপরে, এরকম ঘটনা ঘটে। ওই ক্রোমোজোমের কিছুটা জিন এর মধ্যে চলে এলো, আর এই ক্রোমোজোমটা এরকম ভাবে হয়ে গেল। তো এখানে কি হলো, এই ক্রোমোজোমের কিছুটা পার্ট ওতে চলে গেল, ওই ক্রোমোজোমের কিছুটা পার্ট এতে চলে এলো। এতে কি হলো, সজ্জারীতি মানে ওই যে জিনগুলো সিকোয়েন্স, আমি যে বললাম ডিএনএর মধ্যে থাকা বেসগুলো পরপর যেভাবে সাজানো ছিল হুবহু সেভাবে যদি আসে তাহলে পিতামাতার সেম বৈশিষ্ট্যই সন্তানের মধ্যে আসবে। কিন্তু হুবহু আসে না, গ্যামেট গঠনের সময় এখানে ক্রসিং ওভার হচ্ছে। ক্রসিং ওভারের ফলে জিনগুলোর সজ্জারীতি উলটপালট হয়ে যায়, মানে রিকম্বিনেশন হয়ে যায়, কম্বিনেশন চেঞ্জ হয়ে যায়। তাহলে এই রিকম্বিনেশনের জন্য নতুন নতুন সজ্জারীতি আসছে, আর যেই সজ্জারীতি চেঞ্জ হচ্ছে জিনের, তার বৈশিষ্ট্যও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কারণে গ্যামেট গঠনের সময় কি হচ্ছে, রিকম্বিনেশন হচ্ছে। এই রিকম্বিনেশনের জন্য সন্তানের দেহে যখন এই ক্রোমোজোমগুলো যাচ্ছে, সন্তানের দেহে নতুন নতুন কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। এইটাকেই বলা হচ্ছে প্রকরণ। এই কারণে মানে প্রত্যেকটা জীব যখন জনন করে তার মধ্যে মিওসিস কোষ বিভাজন হয়, আর তার মধ্যে হয় ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের জন্যই কিন্তু জিনের সজ্জারীতি চেঞ্জ হচ্ছে, আর অপত্যের মধ্যে কিছু বৈশিষ্ট্য হলেও চেঞ্জেস আসছে। এই কারণে তোমার মানুষের মধ্যে দেখবে দুটো মানুষ হুবহু সেম হয় না। হ্যাঁ, শুধুমাত্র যমজ সন্তানের ক্ষেত্রে হয়, সেটা পুরোপুরি আলাদা একটা থিওরি রয়েছে। তো যমজের ক্ষেত্রে ছাড়া দুটো জীবকে তুমি হুবহু সেম কখনো দেখতে পাবে না, তাদের মধ্যে কিছু না কিছু ভ্যারিয়েশন তো থাকবেই। হাইটের ভ্যারিয়েশন থাকবে, স্কিন কালারের ভ্যারিয়েশন থাকবে, হেয়ার টাইপের ভ্যারিয়েশন থাকবে, বা কোনো না কোনো বৈশিষ্ট্যের ভ্যারিয়েশন থাকবেই। এটাকেই বলা হচ্ছে প্রকরণ। তাহলে পরিবেশের বিভিন্ন শর্তের সাপেক্ষে কোনো প্রজাতির অন্তর্গত, কোনো প্রজাতি বলতে মানুষ একটা প্রজাতি, গরু একটা প্রজাতি, আম গাছ একটা প্রজাতি, তাহলে প্রজাতির অন্তর্গত প্রতিটি জীবের মধ্যে, একই প্রজাতির মধ্যে প্রতিটি জীবের মধ্যে আকার ও আয়তনগত এবং আচরণগত, গঠনগত এবং বংশগতভাবে সঞ্চারণযোগ্য যেসব পার্থক্য সূচক বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, ধরো বাবার হাইট লম্বা, মায়ের হাইট বেটে, তো সন্তানের হাইট কি হবে? মাঝারিও হতে পারে, বেটেও হতে পারে, লম্বাও হতে পারে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো ভ্যারিয়েশন হলো, এটাকেই বলছি আমরা কি, প্রকরণ। দুটো জীব কখনো হুবহু সেম হবে না, কিছু না কিছু আকার মানে তাদের দেখতে বা তাদের কথাবার্তায় বা তাদের আচরণে বা তাদের গঠনে কিছু না কিছু চেঞ্জেস তো থাকবেই। এটাকেই আমরা বলছি প্রকরণ। ক্লিয়ার? বংশগতি কি, প্রকরণ কি? তাহলে এই যে বংশগতি সম্পর্কে আমরা পড়ছি এতক্ষণ ধরে, এই বংশগতির জনক কাকে বলা হয়? এই যে আমাদের ছবিটা দেওয়া আছে, গ্রেগর জোহান মেন্ডেল। এই মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক। কেন? মেন্ডেল কিভাবে প্রমাণ করেছিলেন যে বংশগতি ঘটে? পিতামাতার থেকে অর্থাৎ জনিত্রী জীব থেকে অপত্যের দেহে জিন সঞ্চারিত হয়। তিনি প্রমাণ করেছিলেন মটর গাছের ওপর পরীক্ষা করে। মানুষের ওপর পরীক্ষা করেননি, মটর গাছের ওপর পরীক্ষা করেছিলেন। মটর গাছের বিভিন্ন বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলোকে তিনি নিয়ে সেখান থেকে তাদের মধ্যে পরীক্ষা ঘটিয়ে কি করেছিলেন, নতুন নতুন অপত্য তৈরি করেছিলেন। এবং সেখান থেকে দেখছে যে না, ওই গাছের বৈশিষ্ট্যটা এতে এসছে বা এই বৈশিষ্ট্যটা এখানে এসছে। তার মানে কিভাবে আসছে, চলো দেখে নিই কিভাবে কি হচ্ছে, মেন্ডেল কি এমন করেছিলেন। তার আগে এখানে দেখে নিই। আচ্ছা, প্রকরণ কত প্রকারের হতে পারে? দেখো, প্রকরণটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রকরণের, আচ্ছা এখানে ভুল দিয়েছে না, এটা ধারাবাহিক হবে না, বিচ্ছিন্ন হবে। একটা হচ্ছে ধারাবাহিক প্রকরণ,
আর একটা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। প্রকরণ দু রকমের হতে পারে, ভ্যারিয়েশন দু রকমের হতে পারে। ধারাবাহিক প্রকরণ কোনগুলো? সরি, ধরো জেনারেশন টু জেনারেশন একইভাবে চলছে কোনগুলো? স্কিন কালার, আমাদের গায়ের রং, তার দাদু দিদা ফর্সা, তো স্বাভাবিক তার সন্তানরা ফর্সা হবে, তাহলে তার সন্তানরাও ফর্সা হবে। তো এইভাবে কি জেনারেশন টু জেনারেশন একই জিনিস চলছে, সেটাকে কি বলছি? ধারাবাহিক প্রকরণ। যেগুলো একাধিক জিনের সমন্বয়ে ঘটে। তোমরা জেনে রাখো, আমাদের যে স্কিন কালার, আমাদের স্কিন কালার তৈরি করে একটা জিন নয়, একাধিক জিন। প্রায় 20টা জিন রয়েছে আমাদের বডিতে, মানে এক একটা ক্রোমোজোমে 20টা জিন রয়েছে। এই 20খানা জিন মিলে একটা স্কিন কালার ফর্মেশন করে। তাহলে আমাদের পিতামাতার দেহেও যে জিনগুলো ছিল সেগুলো মিক্স হয়ে একটা স্কিন কালার তৈরি হচ্ছে। একটু লাইট ডার্ক হতে পারে, বাট কাছাকাছি স্কিন কালার হয়। তো এইভাবে ধাপে ধাপে কি হচ্ছে, পর্যায়ক্রমিকভাবে এই একই জিনিস চলছে। তাই এটাকে বলা হচ্ছে ধারাবাহিক প্রকরণ, যেটা একভাবে কন্টিনিউয়াসলি চলছে। যেমন হাইট, গায়ের রং, এগুলো। আর বিচ্ছিন্ন প্রকরণ কাকে বলছে? যেগুলো একটা জিনের জন্য ঘটছে। ম্যাক্সিমামলি আমরা যদি দেখি, আমাদের মধ্যে যত বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা বৈশিষ্ট্যই একটা বৈশিষ্ট্যের জন্য একটা জিন দায়ী হয়। কি বললাম? একটা জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একাধিক জিন একটা কাজ মেনটেন করছে, বা একাধিক কাজকে একটা জিন মেনটেন করছে। এটা খুব কম হয়, এগুলো ব্যতিক্রম। মেনলি এটা মনে রাখবে, এক একটা জিনের জন্য এক একটা বৈশিষ্ট্য। তাহলে বিচ্ছিন্ন প্রকরণ কাকে বলছি? যে কোনো একটা জিন, ধরো মা বাবার থেকে যখন গ্যামেট তৈরি হচ্ছিল, ওই ক্রসিং ওভারের ফলে ধরো ক্রোমোজোমের কিছুটা পার্ট কেটে বাঁধও হয়ে যেতে পারে। কিন্তু এমন না যে এই ক্রোমোজোমের যতটা পার্ট কেটে এতে আসছে এরও ততটা পার্টই কেটে কেটে এতে আসবে, এমনটা না। কিছু পোর্শন কেটে ওই নিউক্লিওপ্লাজমের মধ্যেও ঘুরে বেড়াতে পারে। তো এই জিনটা তো কেটে বাদ হয়ে গেল, মানে মিউটেশন হয়ে গেল, ওই জিনটাই বাদ হয়ে গেল, সন্তানের দেহে গেলই না ওই জিনটা। তাহলে কি হবে? তো এরকম কোনো একটা জিনের মিউটেশনের জন্য, বাদ হয়ে যাওয়ার জন্য বা বেড়ে যাওয়ার জন্য, ঠিক আছে, কি হয়? নতুন নতুন কোনো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় বা অস্বাভাবিক কোনো বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। সেগুলোকে বলা হচ্ছে কি? বিচ্ছিন্ন প্রকরণ। যেমন হেক্সাডাইলি, এটা কি 6টা আঙুল, মানে কারো কারো দেখেছো তো 5টা আঙুলের জায়গায় এরকম জায়গা দিয়ে বা এরকম জায়গা দিয়ে আরও একটা এক্সট্রা আঙুল থাকে। এটাকে পলিড্যাকটাইলিও বলা হয়, অনেকগুলো আঙুল থাকলে। তো এগুলো কিন্তু জিনের মিউটেশনের জন্য হয়, মানে কোনো জিন কেটে ধরো বাদ হয়ে গেল বা কোনো জিন ডাবল হয়ে গেল, এরকম। মিউটেশন বলতে কি বোঝায় এখানে বলে দিচ্ছি, চলো। মিউটেশনের ফলে হয় এটা। তাহলে প্রকরণের কারণটা আমরা দেখে নিই। প্রকরণের কারণ এক হচ্ছে কি? মিউটেশন। মিউটেশনের বাংলা নাম হচ্ছে পরিব্যক্তি। পরিব্যক্তি। আচ্ছা, মিউটেশন বলতে কি বোঝায়? ওই যে বললাম ক্রসিং ওভার ধরো হচ্ছিল, যখন ক্রসিং ওভার হচ্ছিল, ধরো এই একটা জিন, ঠিক আছে, এটা ধরো দুটো ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হচ্ছে। কখন হচ্ছে? গ্যামেট গঠনের সময়। ক্রসিং ওভার হওয়ার ফলে দেখা যাচ্ছে এই যে জিনটা, এই তো ধরো এইটুকু পার্ট এলো, পুরোটা এলো না, কিছুটা কি হয়ে গেছে, এই পোর্শনটুকু ধরো কেটে বাদ হয়ে গেছে, ঠিক আছে, এই পোর্শনটুকু কেটে বাদ হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে? এরকম ভাবে হয়েছে। তো রেডের পুরো পার্টটা ধরো ওতে চলে গেছে, কিন্তু এর যতটা পার্ট কেটেছে তার মধ্যে কিছুটা নিউক্লিওপ্লাজমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিছুটা পার্ট এর সাথে জুড়েছে। তাহলে এর মধ্যেও তো কিছু না কিছু জিন ছিল। তো এর মধ্যে যে জিনটা ছিল সেই জিনটার কি হলো? ডিলিশন ঘটলো। ডিলিশন মানে ডিলিট হয়ে গেল। তাহলে অপত্যের দেহে, সন্তানের দেহে যদি এই ক্রোমোসোমটা যায়, তাহলে তো এই জিনটা গেল না, এই জিনটা গেল না। তাহলে এই জিনটার কোনো না কোনো তো বৈশিষ্ট্য ছিল, ধরো হাতের যে আঙুলের সংখ্যা সেটা মেনটেন করার বৈশিষ্ট্য এর মধ্যে ছিল। তাহলে এই জিনটা গেল না, মানে সে মেনটেন করতে পারছে না, ব্যাস রোগ হয়ে গেল, বা অন্য কোনো কারণও ঘটতে পারে। তো এগুলোকে বলা হচ্ছে বিচ্ছিন্ন প্রকরণ। তো এখানে আমি জাস্ট মিউটেশনের একটা টাইপ দেখালাম, ডিলিশন। এরকমও হতে পারে, ধরো এই রেডের কিছুটা পার্ট, আমি যদি এভাবে বলি, এটাও হতে পারে। ধরো এই যে ক্রোমোজোম, এখানে ধরো রয়েছে এ বি সি ডি, 4টে জিন রয়েছে ধরে নাও। আর এর মধ্যে ধরো রয়েছে পি কিউ, আচ্ছা পি কিউ আর এস তো থাকবে না,
সেম টাইপ, যেহেতু সমস্ত ক্রোমোজোম সেম জিনই থাকবে, কিন্তু সেটা আলাদা আলাদা হতে পারে। আমি বলছি এই জিনিসটা কি, এখানেও ধরো রয়েছে কি ABCD, সেম সেম জিন রয়েছে, কারণ সমস্ত ক্রোমোজোম মানে কি বলতো, আমরা যে প্রত্যেকটা জোড়া দেখি না, 1 নাম্বার জোড়া 2 নাম্বার জোড়া, তো এক একটা জোড়ায় যে দুটো করে ক্রোমোজোম থাকে, এই দুটো হুবহু সেম হয় আর সেম টাইপের জিন থাকে। এবার তাহলে তোমরা বলবে ম্যাম তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এই যে ডিলিট হয়ে গেল, এই জিনটা তো এলো না এই ক্রোমোজোমে, সেটার জন্য প্রবলেম হতে পারে। আবার এখানে ধরো কেটে যখন বাদ হচ্ছে, এখান থেকে কাট হচ্ছে, এখান থেকে কাট হচ্ছে, কাট হওয়ার পর এর ডিটা এতে গেলে, এর ডিটা এতে গেলে কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু দেখা গেল কি এর ডিটা কেটে পুরোপুরি এতে চলে এলো, ডিটা এখানে ডাবল হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল, এখানে মিসিং হয়ে গেল, এখানে ধরো মিসিং হয়ে গেল। এরকমও হতে পারে ক্রসিং ওভারের ফলে, এমন না যে সবসময় খণ্ডাংশের বিনিময়ই হবে, এর পার্ট ওতে যাবে ওর পার্ট এতে আসবে, এমনটা কিন্তু নয়। তো পুরোটা কেটে চলে আসতে পারে। তাহলে এখানে কি হয়ে গেল, সেম জিন দুবার হয়ে গেল না, এটাকে বলবো ডুপ্লিকেশন, দুবার হলো ডুপ্লিকেশন। তাহলে এইভাবে ঘটে মিউটেশন, কোনো জিন বাদ হয়ে যাওয়া, কোনো জিন ডাবল হয়ে যাওয়া, কোনো ক্রোমোজোমও 3টে হয়ে যেতে পারে, সমস্ত ক্রোমোজোম, তো এগুলো তোমরা হায়ার লেভেলে গিয়ে পড়বে। তো এইরকম ক্রোমোজোমের সংখ্যাগত, আকারগত, গঠনগত চেঞ্জ হয়ে যাওয়াকেই আমরা বলি মিউটেশন। আর এই মিউটেশনের জন্য কি হয়, অপত্যের দেহে পুরোপুরি নতুন একটা বৈশিষ্ট্য চলে আসে, ঠিক আছে, যেটা একটা স্থায়ী পরিবর্তন, যেটা আর কিন্তু ফার্দার চেঞ্জ হবে না। দেখো যে জিনটা ডিলিট হয়ে গেল, সন্তানের দেহে গেল না, সে বংশ পরম্পরায় যত সন্তানই তৈরি করুক না কেন, তার যত সন্তান হবে তার কারোর মধ্যেই এই জিনটা কিন্তু আর ফিরে আসছে না। বোঝা গেল? এই ধরনের, এটা এর ফলে কি হয়ে গেল, এটা স্থায়ী পরিবর্তন হয়ে গেল, এটাকেই বলছি আমরা মিউটেশন। তো এক সময় ধরো আদিম মানুষ ছিল, যাদের অনেক রকম বৈশিষ্ট্য ছিল, ধরো লেজ ছিল তো মানুষের আগে, বানর থেকে তো মানুষের উৎপত্তি হয়েছে, তো বানরের যে লেজ, ওই লেজটা দেখো মিউটেশনের ফলে আস্তে আস্তে লেজের যে জিনটা ওটা কিন্তু বাদ হয়ে গেছে, ওটা কিন্তু আর আসেনি, ঠিক আছে। তাহলে এটা গেল মিউটেশন মানে প্রকরণের একটা কারণ। সেকেন্ড কারণ কি হতে পারে, সেকেন্ড কারণ হবে রিকম্বিনেশন, যেটাকে আমি ক্রসিং ওভারও বলতে পারি। আচ্ছা, রিকম্বিনেশনই লিখি, রিকম্বিনেশন। রিকম্বিনেশন মানে কি, তোমার এই যে দুটো ক্রোমোজোম ক্রসিং ওভার হচ্ছে, এটা ক্রসিং ওভারের ফলে হয়, দুটো ক্রোমোজোম ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভারের ফলে কি হলো, ক্রসিং ওভারের ফলে দেখো খণ্ডাংশের বিনিময় হলো, তার মানে কি জিনের সজ্জারীতির পরিবর্তন হলো। এখানে কি হলো, জিনের সজ্জারীতির পরিবর্তন ঘটে। কেন ঘটে, ক্রসিং ওভারের ফলে, ক্রসিং ওভারের ফলে। তাহলে এটাকেই আমরা কি বলছি, রিকম্বিনেশন। এরকম রিকম্বিন্যান্ট ডিএনএ বা রিকম্বিন্যান্ট জিন যখন সন্তানের মধ্যে যাবে, তখন কি হয়ে যাবে, নতুন বৈশিষ্ট্য চলে আসবে। ক্লিয়ার? তাহলে প্রকরণের কারণ কি, প্রকরণের কারণ হচ্ছে এই দুটো। বোঝা গেছে? চলো এবার ধরো কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, যেগুলো না জানলে এই চ্যাপ্টারটা আমরা পড়তে পারবো না। যেমন ম্যাথের কোনো চ্যাপ্টার স্টার্ট করার আগে ম্যাথের কিছু সূত্র পড়তে হয়, সূত্র না জানলে আমরা চ্যাপ্টারটা করতে পারি না। তেমন এক্ষেত্রেও বংশগতি বা জেনেটিক্স সম্পর্কে জানতে গেলে আমাদের বেশ কিছু সূত্র বা বেশ কিছু বৈশিষ্ট্য সংজ্ঞা আমাদের কিন্তু জানতে হবে। চলো এক এক করে জানতে শুরু করি। প্রথমে আছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কাকে বলে, দেখো সবগুলো আমি লিখবো না। বৈশিষ্ট্য কাকে বলে, আমাদের মধ্যে যে কোনো মানে ক্যারেক্টার যেটা রয়েছে, ধরো আমাদের স্কিন কালার, এটা একটা বৈশিষ্ট্য, আমাদের হাইট, এটা একটা বৈশিষ্ট্য, আমাদের কথা বলার ধরন, এটা একটা বৈশিষ্ট্য, ভয়েস সেটা তীক্ষ্ণ না গম্ভীর বা স্বরটা, গলার স্বর কেমন, এটা একটা বৈশিষ্ট্য। মানে এই আমাদের মধ্যে যত ক্যারেক্টার রয়েছে সবই কি এক একটা বৈশিষ্ট্য। বোঝা গেছে বৈশিষ্ট্য কি জিনিস? আচ্ছা, প্রলক্ষণ বা ট্রেট। ট্রেট বলতে কি বোঝায়, ঠিক আছে, প্রলক্ষণ বা ট্রেট। আচ্ছা, কোনো একটা বৈশিষ্ট্যের একাধিক রূপকে আমরা কি বলি, ট্রেট বলে থাকি। কোনো একটা বৈশিষ্ট্যের একাধিক রূপের প্রতিটিকে আমরা বলে থাকি ট্রেট। ধরো কোনো মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরো লম্বা হতে পারে,
বেটে হতে পারে। দেখো উচ্চতা একটা মানে বৈশিষ্ট্য, আমি কি বললাম হাইট, হাইট একটা বৈশিষ্ট্য। এবার এই হাইট তো লম্বাও হতে পারে বেটেও হতে পারে, তাই না? তাহলে লম্বাটা কি? ওটা একটা ট্রেট, ওই বৈশিষ্ট্যের একটা ট্রেট। বেটাটা কি? ওই বৈশিষ্ট্যের একটা ট্রেট। তাহলে একই বৈশিষ্ট্যের মধ্যেও একাধিক কিন্তু ট্রেট থাকতে পারে। বোঝা গেল ট্রেট কি জিনিস? আচ্ছা, বংশগতির একক ফ্যাক্টর বা জিন, আমি জিন সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে জিন জিনিসটা কি, ডিএনএর ক্ষুদ্রতম একক, যে এককটা কোনো না কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। একটা জিন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে জিন কি হবে? বেশ কিছু বেস পেয়ার নিয়ে তৈরি হবে। বেস পেয়ারের যে সজ্জারীতি সেটাই হয়ে যাচ্ছে জিন। তাহলে জিন কাকে বলে যদি বলি, আমরা কি বলবো? ডিএনএর ক্ষুদ্রতম একক যা নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্যকে বহন করে, সেটাকে আমরা কি বলছি? জিন। এটা গেল জিন। লোকাস, লোকাস কি? ক্রোমোজোমের যেখানে জিন থাকে, ধরো এই ক্রোমোজোমের যেখানে যেখানে জিন প্রেজেন্ট রয়েছে, ধরো এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, এখানে একটা জিন রয়েছে, এখানে একটা, এগুলো সব কি? এগুলো এক একটা লোকাস। তো প্রচুর লোকাস রয়েছে এক একটা ক্রোমোজোমের মধ্যে, ঠিক আছে? তো জিনকে তো মানে আমরা তো ক্রোমোজোম তৈরি হওয়া দেখেছি, ডিএনএ প্যাকেজিং কিভাবে প্যাকিং হয়, তাহলে ভাবো অত ডেন্সলি বা ঘনভাবে প্যাকিং হচ্ছে ডিএনএ, তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট বিন্দুতে কতগুলো জিন থাকতে পারে? তাহলে ওই এক একটা খাঁজকে আমরা কি বলছি? লোকাস, যেখানে এক একটা জিন প্রেজেন্ট থাকছে। অ্যালিল কি? চলো অ্যালিল কি জিনিস বোঝা যাক। ধরো আমরা কি বললাম? বৈশিষ্ট্যের আবার রূপভেদকে কি বললাম? ট্রেট বা প্রলক্ষণ। তো আমাদের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে, এটা ধরো 1 নাম্বার ক্রোমোজোম জোড়া, এটা কি ফার্স্ট নাম্বার ক্রোমোজোম জোড়া। তো এই এক একটা ক্রোমোজোম জোড়াকে আমরা কি বলি? সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। কি বলবো? সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম বলতে কি বোঝায়? সমসংস্থ ক্রোমোজোম কথার অর্থ হচ্ছে যে একই জোড়ার দুটো ক্রোমোজোম হুবহু সেম দেখতে হয়। ধরে নাও এরা টুইনস, এর মধ্যেও একেও যেমন দেখতে একেও তেমন দেখতে, এরও যেখানে যেখানে যে জিন প্রেজেন্ট রয়েছে এরও সেখানে সেই জিনটাই প্রেজেন্ট রয়েছে। তার মানে এখানে যদি উচ্চতার জিন থাকে, এরও এখানে উচ্চতার জিনই থাকবে। তাহলে উচ্চতা একটা বৈশিষ্ট্য যেটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে রয়েছে। এবার এই সমসংস্থ ক্রোমোজোমের এখানেও রয়েছে এখানেও রয়েছে, কিন্তু এই জিন দুটো আলাদা রূপভেদ হতে পারে। মানে ধরো ক্যাপিটাল টি, এটাও ধরো লিখলাম আমি ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি এর জন্য কি বৈশিষ্ট্য হয়? লম্বা বৈশিষ্ট্য হয়। স্মল টি জিন থাকলে বেটে বৈশিষ্ট্য হয়। স্মল টি এর জন্য কি হচ্ছে? বেটে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাহলে এইগুলো কি? লম্বা বেটে, এগুলো হচ্ছে ট্রেট। তাহলে এক একটা ট্রেটকে যে ডিপেন্ড করছে বা ডিফাইন করছে সে হচ্ছে কি? এক একটা অ্যালিল। তার মানে এই স্মল টিটা একটা অ্যালিল, এই ক্যাপিটাল টি একটা অ্যালিল, এটাও একটা অ্যালিল। তো দুটো অ্যালিল মিলে একত্রে হয় একটি জিন, দুটি অ্যালিল নিয়ে তৈরি হয় একটি জিন। তাহলে একটা জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে আমি এখানে ক্যাপিটাল টি স্মল টি এদেরকে একত্রে কি বলবো? জিন। যেটা কিসের জন্য দায়ী? উচ্চতার জন্য দায়ী, তাই তো? উচ্চতা একটা বৈশিষ্ট্য, তাহলে একটা জিন একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। এবার এই বৈশিষ্ট্যের দুটো রূপভেদ বা ট্রেট, এই বৈশিষ্ট্যের দুটো ট্রেট হচ্ছে কি? লম্বা বেটে। তাহলে লম্বার জন্য কি জিন রয়েছে? ক্যাপিটাল টি রয়েছে, স্মল টি বেটের জন্য স্মল টি রয়েছে। তাহলে এ হয়ে গেল কি? লম্বার অ্যালিল, মানে এটা একটা ট্রেটের অ্যালিল, এটা আর একটা ট্রেটের অ্যালিল। বোঝা গেল? তাহলে একই বৈশিষ্ট্যের রূপভেদকে আমরা ট্রেট বলছি, আর ওই একটা জিনের দুটো রূপভেদকে আমরা বলছি অ্যালিল বা অ্যালিলোমর্ফও বলা হয়। তোমাদের প্রশ্ন আসতে পারে অ্যালিলোমর্ফ কি? একই জিনের দুটি রূপভেদকে আমরা একত্রে কি বলি? অ্যালিলোমর্ফ। ঠিক আছে? তাহলে এখানে উচ্চতার অ্যালিলোমর্ফ কি? ক্যাপিটাল টি স্মল টি, এরা হয়ে যাচ্ছে উচ্চতার অ্যালিল। বোঝা গেল? সমসংকর ও বিষমসংকর জীব। সমসংকর আর বিষমসংকর মানে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস। হোমোজাইগাস কাকে বলছি? দেখো,
হোমোজাইগাস মানে সমসংকর, আর একটা হচ্ছে হেটারোজাইগাস। হোমোজাইগাস আর হেটারোজাইগাস। হোমোজাইগাস কখন বলবো? ধরো এই যে দুটো ক্রোমোজোম রয়েছে, মানে একটা জোড়ার দুটো ক্রোমোজোম, তো এই দুটো ক্রোমোজোমে সেম জিন তো অবশ্যই থাকবে, সেম জিন তো অবশ্যই থাকবে, কিন্তু সেম জিনের মধ্যে দুটো অ্যালিল যদি সেম হয় তবে সেটাকে বলবো আমরা হোমোজাইগাস। মানে দুটোতেই যদি ক্যাপিটাল টি থাকে তাহলে বলবো কি হোমোজাইগাস বা সমসংকর, বা দুটোতেই যদি স্মল টি থাকে তাহলেও কি বলবো হোমোজাইগাস। কিন্তু যদি একটাতে ক্যাপিটাল টি আর একটাতে স্মল টি, দুটো ক্রোমোজোমে দুটো ভিন্ন অ্যালিল প্রেজেন্ট থাকলে সেটাকে আমরা বলবো হেটারোজাইগাস। বোঝা গেছে? তাহলে সেম অ্যালিল প্রেজেন্ট থাকলে মানে ক্যাপিটাল টি থাকলেও হোমোজাইগাস বলবো, স্মল টি থাকলেও হোমোজাইগাস বলবো। মানে দুটোই সেম হলে হোমোজাইগাস, দুটো অ্যালিল ডিফারেন্ট হলে সেটা হয়ে যাচ্ছে বিষম সংকর বা হেটারোজাইগাস। ক্লিয়ার? নেক্সট রয়েছে ফিনোটাইপ আর জিনোটাইপ। ফিনোটাইপ আর জিনোটাইপ কি? এই যে আমি ধরো একটা গাছের মধ্যে, এটা ধরো এই একটা গাছ, এই গাছের মধ্যে এক কোষের একটা জোড়া ক্রোমোজোম এটা, যার মধ্যে দুটোই আছে ক্যাপিটাল টি। কি বললাম? দুটো জিনই ক্যাপিটাল টি। তাহলে এই গাছটার বৈশিষ্ট্য কেমন হবে? ক্যাপিটাল টি এর জন্য কি ট্রেট প্রকাশ পাই? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পাই। তাহলে এই গাছটার কি বৈশিষ্ট্য হয়ে যাবে? গাছটা লম্বা হবে, তাই তো? আচ্ছা, তারপরে এই গাছটা যদি দুটো অ্যালিলি স্মল টি হয় তাহলে গাছটার কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে? বেটে বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তাই না? আর একটা যদি বলি, যদি এরকম হেটারোজাইগাস কন্ডিশনে থাকে মানে বিষম সংকর অবস্থায় থাকে, একটাতে ক্যাপিটাল টি একটাতে স্মল টি থাকে, তাহলেও গাছটা কেমন হবে? লম্বা হবে। এটা কেন হলো ম্যাম? এখানে তো দুটো জিন রয়েছে, তাহলে আমরা ক্যাপিটাল টিকে কেন প্রাধান্য দিলাম? তো এটা মেন্ডেল পরীক্ষা করে দেখেছিলেন, আমরা দেখবো এরপরে। মেন্ডেল পরীক্ষা করে দেখেছিলেন যে যখন হেটারোজাইগাস কন্ডিশনে আসছে, মানে আমি একটা লম্বা গাছ আর একটা বেটে গাছের মিলন ঘটাচ্ছি, তখন দেখা যাচ্ছে লম্বা গাছই জন্মাচ্ছে। তার মানে ওই লম্বা গাছের মধ্যে কিন্তু দুটো বৈশিষ্ট্যই রয়েছে, ক্যাপিটাল টিও রয়েছে স্মল টিও রয়েছে। তো ক্যাপিটাল টি স্মল টি যখন একসাথে থাকছে দেখা যাচ্ছে ক্যাপিটাল টি এর বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে, দুজনার বৈশিষ্ট্য প্রকাশ পায় না। তাহলে যার বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলা হয় কি? প্রকট। তাহলে এখানে এই ক্যাপিটাল টি হয়ে গেল কি? ক্যাপিটাল টি হয়ে গেল প্রকট জিন। তাহলে এই যে অবস্থায় কি বৈশিষ্ট্য প্রকাশ পেল? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেল। এবার এখানে আমি বলছিলাম কি ফিনোটাইপ জিনোটাইপ, তাহলে প্রকট প্রচ্ছন্নটাও এখানে কিন্তু একবারে হয়ে যাচ্ছে প্রকট প্রচ্ছন্ন। তাহলে যখন বিষম সংকর বা হেটারোজাইগাস অবস্থায় থাকে তখন যে জিনটার বৈশিষ্ট্য প্রকাশ পায়, যে অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তাকে বলবো প্রকট, আর যার বৈশিষ্ট্য প্রকাশ পেল না তাকে আমরা কি বলছি? প্রচ্ছন্ন। এ প্রচ্ছন্ন অবস্থায় রয়েছে, ঠিক আছে? এবার এই যে টাইপগুলো, যে অ্যালিলের সজ্জারীতি, এই অ্যালিলের সজ্জারীতিগুলোকে আমরা বলছি জিনোটাইপ, মানে তার মধ্যে কি টাইপের জিন রয়েছে। আর বাইরে থেকে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে এটাকে বলছি আমরা ফেনোটাইপ। তাহলে জিনোটাইপ ফেনোটাইপ কি? এইগুলো হয়ে যাচ্ছে কি? ফিনোটাইপ। এইগুলো হয়ে যাচ্ছে ফিনোটাইপ, আর এইগুলো কি হয়ে যাচ্ছে? জিনোটাইপ। তাহলে এখানে আমরা তিন রকম জিনোটাইপ দেখতে পেলাম না? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি। এর বাইরে কিন্তু আর কিছু হতে পারে না। তিন রকমের জিনোটাইপ, আর তিন রকমের জিনোটাইপের জন্য ক রকম ফিনোটাইপ পেলাম? দু রকম, একটা লম্বা একটা বেটে, দু রকম ফিনোটাইপ পেলাম। বোঝা গেল? তাহলে জিনোটাইপ আর ফিনোটাইপ কি? বাইরে থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফিনোটাইপ। একটা গাছকে তুমি লম্বা দেখছো, তাহলে তুমি বলছো গাছটা লম্বা, তুমি কিন্তু বলতে পারছো না আচ্ছা এই লম্বা গাছটা রয়েছে এর মধ্যে কি ক্যাপিটাল টি জিন আছে নাকি ক্যাপিটাল টি স্মল টি জিন আছে। আমি কিন্তু এটা বাইরে থেকে দেখে বলতে পারবো না, আমার ক্রোমোজোমের জিন অ্যানালাইসিস করতে হবে, বা টেস্ট ক্রস বলে একটা ক্রস আছে সেটা করতে হবে। চলো, তাহলে প্রকট প্রচ্ছন্ন বোঝা গেল। আর কি রয়েছে? বিশুদ্ধ জীব আর সংকর জীব। বিশুদ্ধ কাকে বলা হয়? হোমোজাইগাস কন্ডিশনে থাকা জীব বৈশিষ্ট্যগুলোকে কি বলা হচ্ছে? জীব, বিশুদ্ধ জীব। ধরো কোনো একটা লম্বা গাছকে আমি নিলাম, লম্বা গাছ মানে তার মধ্যে ক্যাপিটাল টি জিন যদি থাকে, মানে দুটো অ্যালিলি যদি সেম থাকে সেটা বিশুদ্ধ, যেখানে সংকর অবস্থায় মিক্সড নেই।
বা বেটে গাছ, একটা বেটে গাছের মধ্যে স্মল টি জিনই থাকবে, মানে দুটো জিনিস সেম থাকবে, এটা হয়ে যাচ্ছে বিশুদ্ধ, মিক্সড অবস্থায় থাকছে না। তাহলে বিশুদ্ধ জীব কাকে বলছে? যারা হোমোজাইগাস কন্ডিশনে থাকছে, সেই জীবদেরকে বিশুদ্ধ জীব বলছি। আর সংকর জীব কাকে বলছি? ধরো এই উদ্ভিদটাকে আমি সংকর জীব বলবো, যার মধ্যে ক্যাপিটাল টি স্মল টি জিন রয়েছে, একে আমরা কি বলবো? সংকর জীব বলবো। ক্লিয়ার? আচ্ছা, এটাও হয়ে গেল। জনিত্রীজনু অপত্যজনু কাকে বলা হয়? পিতা মাতাকে জনিত্রীজনু বলা হবে। যাদের মধ্যে ক্রস ঘটালে বা যাদের মধ্যে জনন ঘটালে যে অপত্য সৃষ্টি, মানে যারা সৃষ্টি হচ্ছে, নতুন জেনারেশন তৈরি হচ্ছে, তাদেরকে বলবো অপত্যজনু। এটা তোমরা জানো, অপত্যজনু জনিত্রীজনু কি। সংকর আয়ন কাকে বলে? দুটো বিশুদ্ধ জীবের মিশ্রণে যে জীবটা তৈরি হয় সেটাকে বলা হয় সংকর আয়ন। যেমন আমি যদি একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ নিই, তাহলে ক্যাপিটাল টি, আর একটা যদি বিশুদ্ধ বেটে মটর গাছ নিই, তাহলে হয়ে যাচ্ছে স্মল টি। তাহলে দুটো বিশুদ্ধ জনিত্রীজনু নিলাম, এদের মধ্যে ক্রস ঘটালে কি হবে? এখান থেকে একটা জিন আসবে। আমরা জানি প্রত্যেকটা সমসংস্থ ক্রোমোসোমের একটা জিন মায়ের থেকে, একটা জিন পিতার থেকে আসে। তাহলে একটা জিন এখান থেকে আসবে আর একটা জিন এখান থেকে আসবে, দিয়ে নতুন জীবটা তৈরি হবে, সে হয়ে যাচ্ছে কি? সংকর। কারণ এখানে দুটো অ্যালিল মিক্স অবস্থায় রয়েছে, এটা হয়ে যাচ্ছে কি? সংকর জীব। ঠিক আছে? আর লাস্ট হচ্ছে এক সংকর আর দ্বিসংকর জনন বলতে কি বোঝায়, এইটা আমরা এবার ডিটেলে দেখব। কি দেখব? এক সংকর জনন মানে, দেখো সংকর মানে কি? দুটো পিতামাতার মিলন ঘটিয়ে সংকর জীব সৃষ্টি করাকেই সংকর আয়ন বলছি। তাহলে এক সংকর বলতে বোঝাই যদি আমরা একটা বৈশিষ্ট্যের মিলন ঘটাই, তাহলে সেটা হয়ে যাবে এক সংকর জনন। যদি আমরা দুটো বৈশিষ্ট্য একসাথে নিই, মানে এখানে হাইট নিয়েছি, তার সাথে আমি আরেকটা নিলাম কি, ধরো তার দেহের কালার, এটা আরেকটা নিয়ে নিলাম, তাহলে আরও একটা জিন আমি এন্টার করাচ্ছি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? দুটো জিন নিয়ে কাজ করছি, দুটো আলাদা বৈশিষ্ট্য নিয়ে একসাথে কাজ করছি, সেটা হয়ে যাচ্ছে দ্বিসংকর জনন। চলো এগুলোই আমরা এবার ডিটেলে দেখব, এক সংকর জনন আর দ্বিসংকর জনন। তার আগে মেন্ডেলের কিছু কাজকর্ম আমরা দেখে নিই। মেন্ডেল কি এমন করেছিলেন যেখান থেকে তিনি এই বংশগতিতে উপনীত হলেন? দেখ, মটর গাছের ওপর মেন্ডেলের কাজ কি করেছিলেন? মটর গাছের ওপর জনিত্রী নির্বাচন, ফার্স্টে কি নির্বাচন করেছিলেন? দুটো প্যারেন্ট নির্বাচন করেছিলেন। কি কি নির্বাচন করেছিলেন? একটা সাদা ফুলের মটর গাছ, একটা বেগুনি ফুলের মটর গাছ। মটর গাছে তোমরা দেখবে দু রকমের ফুল হয়, কোনো গাছে সাদা ফুল হয়, কোনো গাছে বেগুনি কালারের ফুল হয়। তাহলে এরকম দুটো গাছকে তিনি বেছে নিলেন। তিনি ভাবলেন এই দুটো ফুলের মধ্যে আমি পরাগযোগ ঘটাবো, দিয়ে যে নতুন উদ্ভিদটা তৈরি হবে আমি দেখব কি টাইপের উদ্ভিদ তৈরি হয়। তো দেখো, চলো দেখা যাক কি হয়। সংকরায়ন ঘটালেন। সংকরায়ন কিভাবে ঘটানো হয়? ফার্স্টে ঘটাতে হবে ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন কি? দেখো মটর গাছের যে ফুলগুলো রয়েছে, এই ধরো মটর গাছের যে ফুলগুলো রয়েছে, ফুলের মধ্যে যে পুংকেশর রয়েছে, এখানে কি রয়েছে? পুংকেশর রয়েছে। আবার এর মধ্যে কি রয়েছে? গর্ভকেশরও প্রেজেন্ট রয়েছে। তাহলে পুংকেশর গর্ভকেশর দুটোই যদি প্রেজেন্ট থাকে, তাহলে এদের মধ্যে তো স্বপরাগযোগ হয়ে যেতে পারে। এখান থেকে পরাগরেণু বেরিয়ে এখানে মিক্স হয়ে যেতে পারে, তাহলে তো স্বপরাগযোগ হয়ে গেলে তো আর সংকরায়ন হচ্ছে না, তাই না? তো এটাকে আটকাতে হবে। আটকাবো কি করে? আমরা একটার পরাগধানীগুলোকে কেটে বাদ দিয়ে দেবো, মানে এগুলোকে কি করব? আমরা কাট করে দিলাম। পরাগধানীগুলোকে কেটে অপসারিত করে দিলে এই ফুলটা কি হয়ে গেল? স্বপরাগী আর থাকলো না, তাই না? স্বপরাগযোগ আর হতে পারবে না। এই পুংকেশর কেটে বাদ দেওয়ার ঘটনাকে আমরা কি বলছি? ইমাস্কিউলেশন। দেখো এখানে সব পুংকেশরগুলো কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, তাহলে কি এখানে আর পরাগরেণু তৈরি হবে না, সেই পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে পড়তে পারবে না। ঠিক আছে, তাহলে ওই ফুলের পরাগরেণু তো আমরা কেটে বাদ দিয়ে দিলাম। নেক্সট কি করা হচ্ছে? ব্যাগিং। ব্যাগিং কেন করা হচ্ছে? মানে একটা ব্যাগে ফুলটাকে ভরে রাখবো। কেন ভরে রাখবো? আচ্ছা, এই ফুলের না হয় পরাগধানীগুলো কেটে দিলাম, বাতাসের মাধ্যমে বা পতঙ্গের মাধ্যমে অন্য ফুলের পরাগরেণু তো চলে আসতেই পারে, তাই না? তখন তো আর এক ধরনের ইতর পরাগযোগ হয়ে যাবে। আমি চাইছি এই সাদা ফুলের পরাগরেণুই ওতে দেবো, তাহলে ফুলটাকে ঢেকে রাখি যাতে বাইরে থেকে কোনো কিছু আসতে না পারে বা কোনো পরাগরেণু আসতে না পারে। তাহলে চলো, তাই জন্য করলাম আমরা ব্যাগিং। এরপর ঘটাবো ইতর পরাগযোগ, মানে ক্রস পলিনেশন। ইতর পরাগযোগ আমরা এর আগের চ্যাপ্টারেই পড়ে এসেছি সপুষ্পক উদ্ভিদের যৌনজাননে। ইতর পরাগযোগ কি ঘটাবো? এই সাদা ফুলের থেকে কি করলাম? ব্যাগ থেকে ফুলটাকে বার করলাম, বার করে এই সাদা ফুলের থেকে পরাগধানীগুলো নিলাম, তুলির মাধ্যমে নিয়ে এর গর্ভমুণ্ডে লাগিয়ে দিলাম। তাহলে গর্ভমুণ্ডের মধ্যে রেণুগুলো চলে যাবে।
এটাকে বলছি পরাগযোগ। তারপর আবার ট্যাগিং করব। এই যে ফুলটার মধ্যে আমি কি ট্যাগিং মানে কি, এই ফুলটাকে আবার আমার ব্যাগে ভরে বাইরে একটা ট্যাগ লাগিয়ে দেবো, সেই ট্যাগে লিখে দেবো যে আমি এত তারিখে সাদা ফুলের মানে কোন বৈশিষ্ট্যের উদ্ভিদের পরাগরেণু এর সাথে ক্রস করিয়েছি। ধরো আমি 1 সপ্তাহ পর বা 10 দিন পর ভুলে যেতেই পারি, তো আমি লিখে রাখলাম যে সাদা ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সংগ্রহ করে এখানে ক্রস পলিনেশন করা হয়েছে আজকে অমুক ডেট। এটাকে বলা হচ্ছে ট্যাগিং। ট্যাগিং করা হলো। এরপর ট্যাগিং করার পর এই ফুলের গাছ থেকে যখন মটরশুঁটি মানে বীজ এলো, এগুলো কি বীজ, তো এই বীজগুলো যখন এলো বীজগুলোকে সংগ্রহ করা হলো এবং এই বীজগুলোকে রোপণ করে সেখান থেকে চারা গাছ তৈরি করা হলো। তো যখন চারা গাছ তৈরি করা হলো তিনি অপেক্ষা করছে যে নতুন গাছগুলো থেকে কি কালারের ফুল আসে, সাদা না বেগুনি, খুব এক্সাইটেড মেন্ডেল। তো পরে দেখা গেল সব যতগুলো গাছ হয়েছে সবই কি দাঁড়ালো, বেগুনি ফুলের গাছ। তার মানে তিনি এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হলেন যে এর মধ্যে দুটো বৈশিষ্ট্য তো মিক্স হয়েছে, এখানে তো সংকর জীব তৈরি হলো, এটা তো বিশুদ্ধ পার্পল বা বেগুনি নয়, তাহলে এর মধ্যে দুটো জিন একসাথে রয়েছে, মানে দুটো অ্যালিল একসাথে রয়েছে। তার মধ্যে সাদা ফুলের অ্যালিলটা হচ্ছে প্রচ্ছন্ন, সে প্রকাশ পেতে পারছে না, আর এর বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে পারছে, তাইলে এটা কি হয়ে যাচ্ছে, প্রকট, আর এটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। এখান থেকে তিনি এটুকু বুঝতে পারলেন। তাহলে এবার তিনি আরো এক্সাইটেড হয়ে গেলেন যে নেক্সট জেনারেশনে আমি আবার এদের মধ্যে ক্রস করব। এই যে গাছগুলো পেলাম এদের মধ্যে আমি আবার এর সাথে এর পরাগযোগ ঘটাবো, দেখা যাক কি কি তৈরি হয়, কতক্ষণে সাদা ফুল ব্যাক আসে আমি দেখতে চাই। তো চলো এটাকেই বলছে এক সংকর জনন। তাহলে এই যে সংকর উদ্ভিদের আবার স্বপরাগযোগ ঘটানো হলো, মানে এই উদ্ভিদের ফুলের মধ্যে কি রয়েছে, ধরো বেগুনি ফুলটা, এটা দিয়ে আঁকি, ধরো এই যে বেগুনি ফুলটা রয়েছে, এই বেগুনি ফুলের দুটো বেগুনি ফুলের মধ্যে কি হচ্ছে, পরাগযোগ ঘটানো হলো, স্বপরাগযোগ ঘটানো হলো, বা একটা ফুলের মধ্যেও স্বপরাগযোগ ঘটানো যেতে পারে, কারণ প্রত্যেকের মধ্যে ধরো কি রয়েছে, একটা ধরো ক্যাপিটাল আর একটা স্মল আরের জন্য ধরো সাদা, ক্যাপিটাল আরের জন্য ধরো বেগুনি হয়, তাহলে এটা রয়েছে। তাহলে দেখা যাচ্ছে যখন এরকম ক্রস আমরা ঘটাচ্ছি কি হবে, এখান থেকে এক ধরনের গ্যামেট তৈরি হবে ক্যাপিটাল আর, এখান থেকে এক ধরনের গ্যামেট তৈরি হবে স্মল আর, এখানেও তাই ক্যাপিটাল আর, এখান থেকে হবে স্মল আর। তাহলে কি দেখা যাচ্ছে, এই ক্যাপিটাল আর এর সাথে এই গ্যামেটও তৈরি হতে পারে, মিলে ক্যাপিটাল আর হতে পারে, এই গ্যামেটের সাথে এই গ্যামেটটা মিলিত হতে পারে, ক্যাপিটাল আর স্মল আর হবে, এটার সাথে এটা মিলতে পারে, ক্যাপিটাল আর স্মল আর, এই আর এর সাথে এই আর মিলতে পারে, স্মল আর। তাহলে এখানে কি হয়ে গেল, দেখা যাচ্ছে দুটো আর এর জন্য বেগুনি ফুল হচ্ছে, এটাও একসাথে রয়েছে বলে এখানেও বেগুনি ফুল হলো, এই গাছটাতেও বেগুনি ফুল হলো, কিন্তু একটা গাছে দেখলাম সাদা ফুল ফুটেছে। তার মানে এই গাছগুলোর মধ্যে সাদা ফুলের জিন ছিল, প্রচ্ছন্ন অবস্থায় ছিল, প্রকাশ পেতে পারছিল না, কার জন্য, ক্যাপিটাল আর এর জন্য, যার মধ্যে ক্যাপিটাল আর নেই সেখানেই সাদা প্রকাশ পেয়ে গেল। বোঝা গেল? এইভাবে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে না, প্রত্যেকটা জনিত্রী জীবের জিন বংশ পরম্পরায় অপত্যের দেহে সঞ্চারিত হয়, এবার সেটা প্রকাশ পাবে কি প্রচ্ছন্ন থাকবে সেটা তার ব্যাপার। সেই প্রচ্ছন্ন জীব, প্রচ্ছন্ন বলে এমন না যে ওই প্রচ্ছন্ন জিনটা পরের জেনারেশনে যেতে পারবে না, পরের জেনারেশনে যেতে পারবে। ধরো তোমার দাদুর জিন তোমার বাবার মধ্যে প্রকাশ পায়নি, কিন্তু সেই বাবার ছেলে তার মধ্যে কিন্তু প্রকাশ পেতেই পারে, কারণ দাদুর যে ওয়াই ক্রোমোজোম সেটাই বাবার মধ্যে গেছে, বাবার যে ওয়াই ক্রোমোজোম সেটাই কিন্তু তার ছেলের মধ্যে আসছে। ঠিক আছে, চলো বোঝা গেল। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব মেন্ডেলের সাফল্য লাভের কারণ। কেন মেন্ডেল সাফল্য লাভ করেছিলেন এই জেনেটিক্স নিয়ে পরীক্ষা করতে গিয়ে, আর তিনি কোন গাছকে বেছেছিলেন, মটর গাছকে বেছেছিলেন, তাই না, তিনি মটর গাছকে বেছেছিলেন। তাহলে তার সাফল্য লাভের কারণ কি, তিনি মটর গাছ কি স্বপরাগযোগে সক্ষম, মানে স্বপরাগী, এটা একটা কারণ হতে পারে। তারপরে কম জায়গা জুড়ে বিস্তার লাভ করে, কম জায়গা জুড়ে বিস্তার লাভ করে। আচ্ছা, আর কি কি কারণ রয়েছে, আর কারণ রয়েছে মটর গাছের মধ্যে ক্লিয়ার কাট বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো খুব ভালো বোঝা যায়। মটর গাছে একাধিক বিপরীতধর্মী
বৈশিষ্ট্য বর্তমান। আর তিনি যখন কাজ করেছিলেন তিনি একটা একটা করে পৃথক পৃথক বৈশিষ্ট্য নিয়েছিলেন। মেন্ডেল মটর গাছের একটি করে বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করেছিলেন, মানে সংকরায়ন ঘটিয়েছিলেন, যাতে তিনি ক্লিয়ার কাট রেজাল্ট পেয়েছে। ঠিক আছে, এই সমস্ত কারণগুলোই হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। নেক্সট দেখি কি কি বিপরীতধর্মী বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। টোটাল 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য তিনি নিয়েছিলেন। কি কি? প্রথমে রয়েছে দেখো বীজের কালার। বীজ মটরশুটির যে কালারটা, কড়াইশুটি, সেটা হচ্ছে ইয়েলো হতে পারে, গ্রিনও হতে পারে। এর মধ্যে তোমরা এখানে জেনে নাও কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন। তিনি তো এগুলো পরীক্ষা করে করে দেখেছিলেন, যে তিনি যখন একটা জিনিস নিয়ে দেখছিলেন, যখন আমি বীজের কালারটা অবজার্ভ করব, তাহলে আমি একটা হলুদ বীজের গাছ নেব, একটা সবুজ বীজের গাছ নেব। এই দুটোর মধ্যে আমি আলাদা বৈশিষ্ট্যের দিকে তাকাবোই না কি হচ্ছে না হচ্ছে। এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে আমি ক্রস ঘটাবো, দেখা যাচ্ছে কি হয়। তো দেখা যাচ্ছে যতবার ক্রস ঘটাচ্ছে, তো ইয়েলোটা ডমিন্যান্ট, মানে এটা প্রকট, আর এটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন, গ্রিনটা প্রচ্ছন্ন। তারপরে তিনি শেপ, বীজের আকারটা দেখলেন, কি হতে পারে, গোলাকার হতে পারে বীজটা, অথবা কুঞ্চিত হতে পারে। তো গোলাকার এটা হচ্ছে প্রকট, কুঞ্চিতটা কিন্তু প্রচ্ছন্ন। আর কি রয়েছে, পট কালার, মানে ফলের কালারটা, বাইরের যে কড়াইশুটি আবরণটা, সেটার কালার কি হবে, ফলের কালার গ্রিন হতে পারে, ইয়েলো হতে পারে। এখানে আবার ফলের কালারটা গ্রিনটা হয়ে যাচ্ছে প্রকট, ইয়েলো হয়ে যাচ্ছে কি প্রচ্ছন্ন। পট শেপ, মানে ফলের শেপটা, বাইরের শেপটা কেমন হবে, ইনফ্ল্যাটেড, মানে স্ফীত, ফোলা একদম স্ফীত হতে পারে, আর কুঞ্চিত, কোচকানো টাইপসের হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, ফ্লাওয়ার, ফুলের কালার পার্পেল, বেগুনিটা ওই যে প্রকট, আমরা একটু আগেই দেখলাম, বেগুনিটা প্রকট, সাদাটা হয়ে যাচ্ছে প্রচ্ছন্ন। ফুলের পজিশন, মানে কোথায় ফুলটা থাকবে, ফুলটা অ্যাক্সিয়াল, মানে কাক্ষিক অবস্থায় থাকবে, মানে কাক্ষিক মুকুল থেকে উৎপত্তি লাভ করবে, নাকি শীর্ষে উৎপত্তি লাভ করবে, শীর্ষস্থানে। আর হচ্ছে প্ল্যান্ট হাইট, মানে উচ্চতা, লম্বা হবে না বেটে হবে, লম্বাটা প্রকট, আর হচ্ছে বেটেটা হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, এই 7টা বিপরীতধর্মী বৈশিষ্ট্য কিন্তু মেন্ডেল দিয়েছিলেন। এবার চলে আসি একশঙ্কর জননের পরীক্ষা। একশঙ্কর জননে তিনি কি কি বিশুদ্ধ গাছ নিয়েছিলেন, চলো দেখে নিই। ইয়েলো দিয়ে লিখি। একশঙ্কর জননে তিনি বিশুদ্ধ লম্বা মটর গাছ নিয়েছিলেন, বিশুদ্ধ লম্বা মটর গাছ, যার জিনোটাইপ কি হবে, ক্যাপিটাল টি। আর একটা নিয়েছিলেন কি, বেটে সবসময় বিশুদ্ধই হয়, ঠিক আছে, বিশুদ্ধ বেটে মটর গাছ, বিশুদ্ধ বেটে মটর গাছ, ক্যাপিটাল স্মল টি। তাহলে একশঙ্কর জনন পরীক্ষা মানে যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে আমরা পরীক্ষা করব, একাধিক বৈশিষ্ট্যর দিকে তাকাবো না। তো এখানে আমরা কোন বৈশিষ্ট্য নিলাম, গাছের উচ্চতা, এই বৈশিষ্ট্যটাকে নিলাম। এরকম দুটো বিপরীতধর্মী গাছকে আমরা নিয়ে এদের মধ্যে আমরা কি করেছি, এদের মধ্যে ক্রস ঘটিয়েছি। তো এখান থেকে যে যে গ্যামেট তৈরি হবে, এই গাছের গ্যামেট, ধরো গ্যামেট তৈরির সময়, এইখানটা অনেকে বুঝতে পারে না, গ্যামেট তৈরির সময় মিওসিস কোষ বিভাজন হয়, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক। উদ্ভিদের ক্ষেত্রে গ্যামেট তৈরি কিভাবে হয়, রেণু তৈরি হবে, রেণু মাতৃকোষ ডিপ্লয়েড হয়, তোমরা জানো রেণু মাতৃকোষ ডিপ্লয়েড হয়, সেই ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজন করে হ্যাপ্লয়েড রেণু উৎপাদন করে, আর সেই রেণু থেকে পুংগ্যামেট তৈরি হয়। তোমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পড়ে এসছো এর আগের চ্যাপ্টারে, যাদের ক্লিয়ার নেই আগের চ্যাপ্টারটা দেখে নেবে, ঠিক আছে। তাহলে এই উদ্ভিদটার যখন গ্যামেট তৈরি হচ্ছে, ধরে নাও এটা ওই উদ্ভিদটার কোষ, এখানে এই একটা বেমতন্তুকে আমি দেখালাম, একটা বৈশিষ্ট্য, এই টিটা রয়েছে একটা ক্রোমোজোমে, এই টিটা রয়েছে আর একটা ক্রোমোজোমে। তাহলে এই টিটা একদিকে যাচ্ছে, এই টিটা একদিকে যাচ্ছে, তাহলে এই দিকে গিয়ে এই দিকে একটা কোষ তৈরি হচ্ছে যেটা একটা গ্যামেট, এই দিকে একটা কোষ তৈরি হচ্ছে যেটা একটা গ্যামেট। তো এখানে যেহেতু দুটোই সেম, যতগুলো গ্যামেটই বা যতগুলো রেণুই এখানে তৈরি হোক না কেন, প্রত্যেকটা রেণুতে সেমই যাবে। তার মানে এখান থেকে সব গ্যামেটই একই টাইপের হবে, প্রত্যেকটা গ্যামেটেই ক্যাপিটাল টি জিনই থাকবে। তাহলে বিশুদ্ধ প্যারেন্ট যারা বা হোমোজাইগাস যারা, তাদের প্রত্যেকটা গ্যামেটই সেম হয়।
তাহলে এখান থেকে কি হয়ে গেল, এটা বোঝা গেল। তাহলে এখান থেকে একটা টাইপের জিনই মানে গ্যামেট আসবে। তো এখানেও দুটোই স্মল টি, যে ক্রোমোজোমটা মানে যেদিকেই যাক না কেন, এই সব যতগুলো ক্রোমোজোমই তো মানে সরি রেণু তৈরি হোক না কেন, প্রত্যেকের মধ্যে স্মল টি যাবে। এবার এই দুটো মিলিত হবে, কারণ এর বাইরে আর তো কোনো গ্যামেট তৈরি হয়নি এখানে। তাহলে এই দুটো মিলিত হলে কি তৈরি হলো, ক্যাপিটাল টি স্মল টি। এটাকে আমরা কি বলছি, শঙ্কর লম্বা উদ্ভিদ। এটা হয়ে গেল কি শঙ্কর লম্বা মটর গাছ। শঙ্কর কেন, দুটো ডিফারেন্ট টাইপের অ্যালিলের মধ্যে রয়েছে, কারণ আমি জানি এটা বিশুদ্ধ ছিল, এটাও বিশুদ্ধ, পিতার থেকে একটা আসবে মাতার থেকে একটা আসবে, স্বাভাবিক যে উদ্ভিদটা তৈরি হলো এর মধ্যে দুটো অ্যালিলই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এর বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে কি লম্বা, কেন, কারণ এটা হচ্ছে প্রকট, এটা কি প্রকট, আর এটা হয়ে যাচ্ছে কি প্রচ্ছন্ন, ঠিক আছে। এবার আমরা কি করব, এখানেই আমরা ক্ষান্ত নই, আমরা নেক্সট জেনারেশন যাব। এটা কি, এটা হয়ে গেল F1 জেনারেশন, প্রথম অপত্যজনু। এবার আমরা এই F1 জেনারেশনের কি করব, সেলফ পলিনেশন মানে সেলফ ক্রস ঘটাবো, স্বপরাগযোগ ঘটাবো। তাহলে এখানে কি দাঁড়ালো আমাদের, ক্যাপিটাল টি স্মল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি, এদের মধ্যে আমরা মিল ঘটাচ্ছি। এবার দেখি কি কি হয়। দেখো এদের যখন গ্যামেট তৈরি হবে, ধরো এই উদ্ভিদটার যখন গ্যামেট তৈরি হবে, এটা ধরো কোষ, এই ধরো বেমতন্তু, মিওসিস কোষ বিভাজন হচ্ছে, অ্যানাফেজ হচ্ছে, একটা ক্রোমোজোমে রয়েছে ক্যাপিটাল টি আর একটা ক্রোমোজোমে রয়েছে স্মল টি। এই কোষটা এই ক্রোমোজোমটা এদিকে চলে গেল, দিয়ে কোষ বিভাজন হয়ে গেল, সাইটোকাইনেসিস হয়ে গেল, তাহলে এ পাশের যে কোষটা তৈরি হলো তার মধ্যে গেছে ক্যাপিটাল টি, এ পাশের যে কোষটা তৈরি হয়েছে এর মধ্যে গেছে স্মল টি, এটাও হ্যাপ্লয়েড কোষ, এটাও হ্যাপ্লয়েড কোষ। তাহলে এই উদ্ভিদটার মধ্যে কিছু রেণুর মধ্যে ক্যাপিটাল টি জিন আছে, কিছু রেণুর মধ্যে স্মল টি জিন আছে। আমি জানি না নিষেকের সময় কোন জিনটা কাকে ফিউজ করবে, কার সাথে কোনটা নিষিক্ত হবে। তাহলে এখানে কি কি পসিবিলিটিস দাঁড়াচ্ছে দেখো। তাহলে এই উদ্ভিদের মধ্যেও ক্যাপিটাল টি জিন দিয়ে গ্যামেট তৈরি হতে পারে, স্মল টি দিয়ে গ্যামেট তৈরি হতে পারে, এর মধ্যেও তাই ক্যাপিটাল টি দিয়েও গ্যামেট তৈরি হতে পারে, স্মল টি দিয়েও গ্যামেট তৈরি হতে পারে। তো এখানে এই প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে দু রকম করে গ্যামেট তৈরি হলো। এবার কার সাথে কে মিলবে, এইটার সাথে এই গ্যামেটটা মিলতে পারে, তাহলে হয়ে যাবে আমাদের ক্যাপিটাল টি, যদি এর সাথে এটা মিলে, যদি এর সাথে এইটা মেলে তাহলে হয়ে যাবে ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এইটার সাথে আমি দুটোই মেলালাম, আবার এটার সাথেও দুটোকে মেলাবো, এটার সাথে এটা মিলতে পারে, তাহলে হয়ে যাচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথেও এটা মিলতে পারে, হয়ে যাবে স্মল টি। তাহলে আমরা রেজাল্ট কি পেলাম, এখানে পেয়ে যাচ্ছি বিশুদ্ধ লম্বা, এই দুটো কি হয়ে যাচ্ছে শঙ্কর লম্বা, আর এটা কি হয়ে যাচ্ছে বেটে। তাহলে এটাকে আমরা চেকার বোর্ডের মাধ্যমেও কিন্তু দেখাতে পারি। চেকার বোর্ড কি, আচ্ছা এইটা তো ধরো মেল, এটা তো ধরো ফিমেল, নিচে প্লাস মানে স্ত্রীকে বোঝায়, ওপরে অ্যারো মানে পুরুষকে বোঝায়। তাহলে এখানে ধরো এই দুটো গ্যামেট ছিল, এখানেও এই দুটো গ্যামেট ছিল, ক্যাপিটাল টি এর সাথে ক্যাপিটাল টি মিললে লম্বা, ক্যাপিটাল টি এর সাথে স্মল টি মিললে শঙ্কর লম্বা, স্মল টি এর সাথে ক্যাপিটাল টি মিললে শঙ্কর লম্বা, স্মল টি এর সাথে স্মল টি মিললে বেটে। এই চারটে আমরা চেকার বোর্ডের মাধ্যমে কিন্তু বার করতে পারলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা এই চার রকমের বৈশিষ্ট্য ছাড়া আর কিচ্ছু পেলাম না। তাহলে এদের জিনোটাইপ আর ফিনোটাইপ কি পেলাম, এটা হচ্ছে দ্বিতীয় অপত্যজনু F2 জেনারেশন, দ্বিতীয় অপত্যজনু। তাহলে এদের আমরা জিনোটাইপ পেলাম ক রকমের, জিনোটাইপ পেলাম এটা একটা কি ক্যাপিটাল টি একটা জিনোটাইপ পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি কটা পেয়েছি, দুখানা পেয়েছি, আর স্মল টি তিনটে টাইপের। তাহলে এটা কি হয়ে গেল 1:2:1, এটা একটা পেয়েছি, এটা দুটো পেয়েছি, এটা একটা পেয়েছি, 1:2:1, এটা হয়ে গেল জিনোটাইপ। যদি বলি ফেনোটাইপ কি হবে, ফিনোটাইপ কি হবে মানে বাইরে থেকে দেখতে কেমন হচ্ছে, বাইরে থেকে তো আমি তিনটে গাছকে লম্বা দেখতে পাচ্ছি তাই না,
এই যে তিনটে গাছ, এই তিনটেই হয়ে যাচ্ছে কি লম্বা। আমি তো বাইরে থেকে বুঝতে পারছি না বিশুদ্ধ লম্বা না সংকর লম্বা, এটা তো বুঝতে পারবো না আমরা দেখে। তাহলে বাইরে থেকে দেখছি কি তিনটে লম্বা গাছ হয়েছে, একটা বেটে গাছ হয়েছে, তাহলে এদের ফিনোটাইপিক বৈশিষ্ট্য কি হয়ে যাবে 3:1, তিনটে লম্বা গাছ একটা বেটে গাছ। এটা হয়ে যাচ্ছে আমাদের এক সংকর জনন পরীক্ষা। বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু, আচ্ছা এগুলো লিখে দিই আমি, এটা হচ্ছে লম্বা, এটাও লম্বা হবে, এটাও লম্বা হবে, এটাও বেটে হবে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো যে দুটো বিশুদ্ধ গাছের মিলনে যে সংকর জীব সৃষ্টি হচ্ছে তার মধ্যে একটা তো প্রকট হচ্ছে, একটা প্রচ্ছন্ন হচ্ছে। তো এই প্রচ্ছন্ন জীবটা মানে প্রচ্ছন্ন জিনটা পরবর্তী জেনারেশনে গিয়ে কিন্তু প্রকাশ পেতে পারে। এই দেখো কোথায় প্রকাশ পেলো, এই যে বেটে গাছ হয়ে গেল। দুটো লম্বা গাছের মিলন ঘটালাম, বাইরে থেকে দেখছি বাবা দুটো লম্বা গাছ মেলালাম, বেটে গাছ কি করে তৈরি হচ্ছে? কারণ ওর মধ্যে প্রচ্ছন্ন জিন ছিল। এই যে লম্বা গাছ দুটো আমরা পেয়েছি, ওই লম্বা গাছ দুটো সংকর ছিল, যাদের দুজনের মধ্যে একটা একটা করে স্মল টি ছিল, যাই জন্য স্মল টি গ্যামেট মিলে একটা কিন্তু বেটে গাছ হচ্ছে। বোঝা গেছে? এটা হয়ে যাচ্ছে আমাদের এক সংকর জনন পরীক্ষা। নেক্সট চলে আসবো দ্বিসংকর জনন পরীক্ষা। ঠিক আছে, চলো এবার দেখে নেব দ্বিসংকর জননের পরীক্ষা। এক সংকর জনন আমাদের দেখা হয়ে গেছে। দ্বিসংকর জনন মানে যেখানে আমরা দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। কি করব? এখানে আমরা কি করব? সরি, ল্যাগ করছে, হচ্ছে না কেন? হচ্ছে, এটুকু কেটে দিতে বলো, আবার স্টার্ট করছি। চলো এবার দেখে নিই দ্বিসংকর জননের পরীক্ষা। এক সংকর জননে আমরা কি দেখলাম, যে এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে আমরা সেখানে পরীক্ষা করেছিলাম, দুটো জীবের মধ্যে ক্রস করেছিলাম। এখানে আমরা কি করব, দুটি ভিন্ন বৈশিষ্ট্য আমরা নেব। তাহলে এখানে কি নিচ্ছি, দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি করব, বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হবে। তাহলে দু জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য আমরা কি কি নেব? ধরো মটর গাছের ক্ষেত্রে আমরা নিলাম, মটর গাছের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য নেব? মটর গাছ একটা ধরো নিলাম বিশুদ্ধ হলুদ গোলাকার, কি নেব? বিশুদ্ধ হলুদ আর গোলাকার। এখানে আমরা দুটো বৈশিষ্ট্য কি কি, একটা হচ্ছে এই যে বীজটা কি হবে, হলুদ হবে, আর বীজটা গোলাকার হবে। হলুদও হচ্ছে তোমার প্রকটধর্মী, গোলাকারটাও হচ্ছে প্রকটধর্মী। তাহলে হলুদের জন্য কি কি জিন লাগছে, ক্যাপিটাল ওয়াই, দুটো ক্যাপিটাল ওয়াই, তবেই তো বিশুদ্ধ হবে হোমোজাইগাস কন্ডিশনে থাকলে। গোলাকার কখন হবে, যখন দুটোই ক্যাপিটাল আর, আর ফর রাউন্ড, তাহলে রাউন্ডের জন্য কি হচ্ছে, গোলাকার হচ্ছে। তাহলে এখানে বিশুদ্ধ হলুদ গোলাকার একটা নিলাম, আর একটা জীব নিয়ে নিচ্ছি আমরা বিশুদ্ধ সবুজ কুঞ্চিত, সবুজ কুঞ্চিতর কি হবে, স্মল ওয়াই, স্মল আর। এই হয়ে যাচ্ছে তার জিনোটাইপ। তাহলে এখানে আমি বলে দিই কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, লিখে দিচ্ছি এখানে। ক্যাপিটাল ওয়াই এটা হলুদ বর্ণের জন্য দায়ী, এটা কি হচ্ছে, প্রকট জিন, এটা হয়ে যাচ্ছে তোমার প্রকট জিন। ক্যাপিটাল আচ্ছা ওয়াই, স্মল ওয়াইটাই লিখে দিই, স্মল ওয়াইয়ের জন্য কি কালার হবে, সবুজ কালার হবে, আর এটা হয়ে যাচ্ছে তোমার প্রচ্ছন্ন জিন। নেক্সট ক্যাপিটাল আর, এটা আলাদা, পুরো আর হচ্ছে আলাদা জিন, আর এর জন্য গোলাকার নয় কুঞ্চিত হবে। তাহলে ক্যাপিটাল আর হলে তোমার হয়ে যাচ্ছে গোলাকার, ক্যাপিটাল আর হলে হবে গোলাকার, এই গোলাকার বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট। আর স্মল আর হলে হয়ে যাবে কি, সরি, স্মল আর হলে হয়ে যাবে কুঞ্চিত, স্মল আর হলে কি হবে, কুঞ্চিত বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এটা হয়ে যাচ্ছে তোমার প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা ক্রস করি, এই দুটো জীবের মধ্যে কি রেজাল্ট পাওয়া যাবে? তো দেখা যাক প্রথম অপত্যজনুতে
এর ক্ষেত্রে যখন গ্যামেট প্রডিউস হবে, এখানে যখন গ্যামেট উৎপন্ন হবে, কি কি গ্যামেট তৈরি হবে দেখো, এখানে দুটোই ক্যাপিটাল ওয়াই, তো দুটো ওয়াইয়ের একটা ওয়াই এদিকে যাবে, একটা ওয়াই এদিকে যাবে, সেই মিওসিস কোষ বিভাজনে বেমতন্তুর মধ্যে চলাচল খেয়াল করো, তাহলে দুইকেই সেম ক্রোমোজোম যাচ্ছে, মানে সেম জিন যাচ্ছে, তাহলে ক্যাপিটাল ওয়াই যাবে। দুদিকেই ক্যাপিটাল আর যাচ্ছে, তাহলে এখান থেকে আমার যত গ্যামেটই তৈরি হোক না কেন সবই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এই সমন্বিতই হবে। তাহলে এর ক্ষেত্রেও সেম, এখান থেকেও যত গ্যামেটই তৈরি হোক না কেন স্মল ওয়াই স্মল আর এগুলোই তৈরি হচ্ছে। তাহলে এদের মধ্যে যখন মিলন ঘটছে, এগুলো হয়ে যাচ্ছে তোমার গ্যামেট। এই গ্যামেটের যখন মিলন ঘটছে কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই যে জীবটা তৈরি হলো, এই জীবটা কেমন হবে, এই জীবটা হয়ে যাবে সংকর জীব, সংকর, তবে হলুদ গোলাকারই কিন্তু হবে, হলুদ গোলাকারই হচ্ছে। কেন হলুদ গোলাকার হচ্ছে, কারণ এ তো প্রকট, এখানেও ক্যাপিটাল আর প্রকট, এদের জন্য হলুদ আর গোলাকার এই দুটো কালার কিন্তু আসছে। এটা হয়ে গেল আমাদের ফার্স্ট জেনারেশন বা F1 জেনারেশন, ঠিক আছে। এবার দ্বিতীয় জেনারেশনে কি হবে, আমরা এই জীবটার সঙ্গে এই জীবেরই স্বপরাগযোগ ঘটাবো, দেখা যাক সেখান থেকে কি কি উদ্ভিদ তৈরি হবে। তাহলে এখানে অলরেডি আমি চেকার বোর্ডটা দিয়ে দিয়েছি, তাহলে এখানে আমি দেখাই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর সাথে আমি ক্রস ঘটাচ্ছি এরই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তার ক্রস ঘটাচ্ছি। এখান থেকে কি কি গ্যামেট পাবো, এখান থেকে আমরা 4 রকমের গ্যামেট পাবো। এটা ভালো করে লক্ষ্য করো, কটা গ্যামেট পাবো, 4 রকমের গ্যামেট পাবো। এই গ্যামেট কিভাবে তৈরি করতে হয়, মানে গ্যামেট কতগুলো হবে কি করে বুঝবো, তোমাদের ধরো এরকম শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে। ধরো এরকম দিয়ে দিল ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এই জিন এরকম জিনোটাইপের জীব কতগুলো গ্যামেট তৈরি করতে পারবে, কি বলবে তোমরা, দেখবে যে কতগুলো হেটারোজাইগাস অবস্থায় জিন রয়েছে। এখানে দেখো এটাও হেটারোজাইগাস, দুটো জিন আলাদা, দুটো অ্যালিল আলাদা, এটাও হেটারোজাইগাস, দুটো অ্যালিল আলাদা, এটাও হেটারোজাইগাসে রয়েছে, তাহলে 3খানা জিন 3টেই হেটারোজাইগাস কন্ডিশনে রয়েছে। তাহলে আমার সূত্র কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে হেটারোজাইগাস জিনের সংখ্যা, তাহলে এখানে 3টে জিনই হেটারোজাইগাস অবস্থায় রয়েছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে এখান থেকে টোটাল 8টা গ্যামেট তৈরি হবে। কটা গ্যামেট তৈরি হবে, 8টা গ্যামেট তৈরি হবে। এইটাই যদি তোমাকে এভাবে দেয় ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি, এখানে কিন্তু তাহলে আমি এইটাকে ধরবো না, দুটোই তো সেম, দুদিকে তো সেম অ্যালিল যাচ্ছে, এটার জন্য কোনো রকম পার্থক্য আমার হবে না। তাহলে ক্যাপিটাল বি এটা হেটারোজাইগাস, এটা হেটারোজাইগাস, দুটো যদি হেটারোজাইগাস কন্ডিশনে থাকে তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4 প্রকারের গ্যামেট তৈরি হবে। বোঝা গেল, এরকম কোশ্চেন আসলে আশা করি পারবে। এটা এখানে মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানেও আমার কি রয়েছে, দুটো ডিফারেন্ট টাইপের অ্যালিল রয়েছে, তাহলে এখানে দুটো হেটারোজাইগাস কন্ডিশনে আছে, মানে 4টে গ্যামেট তৈরি হবে। কি কি, এই ওয়াই এর সাথে ক্যাপিটাল আর, এই ওয়াই এর সাথে স্মল আর, এটা হলো 2 রকমের গ্যামেট। এবার স্মল ওয়াই এর সাথে আমি মেলাই, স্মল ওয়াই এর সাথে একবার ক্যাপিটাল আর, স্মল ওয়াই এর সাথে একবার স্মল আর, এরকম 4টে গ্যামেট তৈরি হলো। তো এখানেও 4টে গ্যামেট তৈরি হলো, এখানেও 4টে গ্যামেট তৈরি হলো, দেখো এর বাইরে আর কিছু হতে পারে না, 4খানা গ্যামেটই তৈরি হলো। তাহলে এই 4টে গ্যামেট থেকে এবার আমি চেকার বোর্ড করবো। দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর, এপাশেও 4টে গ্যামেট লিখে নিয়েছে, এটা ধরো মেল, এটা ধরো ফিমেল। তাহলে এই দুটোর চেকার বোর্ড মানে কি, এইটার সাথে এটার গুণ করব, ঠিক আছে, এটার সাথে এটা, তাহলে দুটোই ক্যাপিটাল ওয়াই দুটোই ক্যাপিটাল আর, কি হয়ে গেল, বিশুদ্ধ হলুদ গোলাকার, এটা হয়ে আছে হলুদ গোলাকার। এটার সাথে দুটোই ক্যাপিটাল ওয়াই, তাহলে হলুদ, আর ক্যাপিটাল আর একটা স্মল আর একটা, তাহলেও গোলাকার হবে, কারণ যেহেতু তোমার ক্যাপিটাল আর রয়েছে। আচ্ছা, এটার সাথে এটা, এই চেকার বোর্ড কিন্তু তোমাদের পরীক্ষায় করতে হবে যদি দ্বিসংকর জনন পরীক্ষা আসে। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে এটার জন্য হলুদ হচ্ছে, দুটোই ক্যাপিটাল আর রয়েছে, তাহলে গোলাকার, এটাও তোমার হলুদ গোলাকার। আর কি কি হচ্ছে, এটাও তোমার এইভাবে প্রত্যেকটা ক্রস করবে, প্রত্যেকটা ক্রস করে করে দেখো হলুদ গোলাকার কটা হলো, এ দেখো এটা হলুদ হচ্ছে কিন্তু দুটোই স্মল আর, স্মল আর মানে এটা হয়ে যাবে কুঞ্চিত, হলুদ কুঞ্চিত। এটা কি, এটাও হলুদ
গোলাকার, হলুদ কুঞ্চিত, এটা হয়ে যাচ্ছে হলুদ গোলাকার, হলুদ গোলাকার, সবুজ গোলাকার, তারপরে এটাও হয়ে যাচ্ছে তোমার সবুজ গোলাকার, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত। এই এতগুলো জীব আমরা পেলাম। তাহলে বাইরে থেকে এদের জিনোটাইপ আর ফিনোটাইপ কি হবে এটা ভালো করে শুনে নাও। জিনোটাইপ আর ফিনোটাইপ কি হবে এদের? জিনোটাইপ, জিনোটাইপটা তো তোমাকে বসে বসে গুনতে হবে যে কোনগুলো সেম সেম টাইপের জিনোটাইপ। দেখো ক্যাপিটাল বাই ক্যাপিটাল বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর কোথাও একটাও নেই, কোথাও একটাও কিন্তু প্রেজেন্ট নেই, তাহলে এটা একটাই রয়েছে, তাহলে এটা 1 লিখে দিলাম। ক্যাপিটাল বাই ক্যাপিটাল আর স্মল আর, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, আর কোথাও রয়েছে দুটো ক্যাপিটাল বাই, এটা একটা রয়েছে, দুটো রয়েছে, দুটো ক্যাপিটাল বাই, আর কোথাও নেই, তাহলে এই দুটো রয়েছে, তাহলে এখানে 2 লিখে দিলাম, তাই কেটে দিলাম এই দুটোকে। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কাটবে না, পেন্সিল দিয়ে করতে পারো। ক্যাপিটাল বাই স্মল বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল বাই স্মল বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল বাই স্মল বাই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, দুটো। তো তোমরা কি পরীক্ষায় এইভাবে গুনে গুনে লিখবে? একটা ইজি ট্রিক বলে দিই, শোনো। এর যে ফর্মুলাটা রয়েছে, এই জিনোটাইপের ফর্মুলা, এইভাবে চেকার বোর্ড করে গুনে গুনে লিখতে গেলে তোমার আজীবন কাল চলে যাবে, অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তাহলে টাইম বাঁচানোর একটা উপায় বলি। তোমাদের এক সংকর জননের জিনোটাইপ মনে আছে? এক সংকর জননের জিনোটাইপ কি বলো? এক সংকর জননের জিনোটাইপ হচ্ছে 1:2:1। হ্যাঁ ম্যাম, এটা তো জানি, এটা তো মুখস্থ রাখা ইজি। তাহলে এটাকেই তুমি দুবার গুণ করে দাও না, 1:2:1। কিভাবে করতে হয় এই গুণটা? এই 1 দিয়ে প্রথম তিনটেকে, 1 দিয়ে 1 একে 1, 1 দিয়ে 2কে 2 একে 2, সব কটার মাঝে আমি ইস্টু দেব। এই 1 দিয়ে আবার এই 1কে 1 একে 1 হয়ে গেল। 2 দিয়ে তিনটেকে করো, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, আবার এই 1 দিয়ে তিনটেকে করো, 1 দিয়ে 1 একে 1, 2 একে 2, 1 একে 1। এই যে যেটা বেরোলো এটাই দেখো বইয়ের সাথে মিলিয়ে দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত। মনে না থাকলে এভাবে বার করবে, একদম ঠিক হবে। এবার তোমাদের আরও একটা কনফিউশন দূর করি। তোমরা এটা বইয়ের সাথে হুবহু মিলালে দেখবে হয়তো 1:2:4:1 এটা রয়েছে। তো আগে পরে থাকতে পারে। তোমাকে যদি বলি যে জলের সংকেত কি, তোমরা বলবে ম্যাম H2O, H2O, এটা বলবে জলের সংকেত। তাহলে আমি যদি বলি জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত, তোমরা বলবে ম্যাম 2:1। যদি আমি বলি জলের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেনের অনুপাত কত, তখন বলবে তোমরা 1:2। তো আমি অক্সিজেনকে আগেও বলতে পারি, হাইড্রোজেনকে পরেও বলতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তো এখানেও কিন্তু বইয়ের সাথে তোমরা মিলিয়ে বলবে না যে 4টা আগে আছে ম্যাম পরে কেন হলো। এটা তুমি যেখানে খুশি বলতেই পারো, তুমি সবুজটাকে আগে রাখতেই পারো, হলুদটাকে পরে রাখতেই পারো, তোমার সংখ্যাটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখলেই কিন্তু হবে। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তোমরা দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত বার করতে পারবে। তাহলে 1:2:2:4:2:1:2:1, এটা হয়ে আছে তোমার জিনোটাইপিক অনুপাত। তাহলে তোমার এই চেকার বোর্ড দেখে দেখে জিন মেলাতে হবে না, এতে ভুল হওয়ার চান্সেস থাকে, এটাতে ভুল হওয়ার একদম চান্সেস নেই। বোঝা গেল? চলো, আর ফিনোটাইপিক অনুপাত যদি দেখি, ফিনোটাইপিক অনুপাত আমরা দেখতেই পাচ্ছি। হলুদ গোলাকার কটা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা হয়ে যাচ্ছে তোমার হলুদ গোলাকার, এটা হচ্ছে তোমার ফিনোটাইপিক অনুপাত। তারপরে সবুজ গোলাকার কটা রয়েছে? 1 2 3, দেখাই যাচ্ছে 3টে। হলুদ কুঞ্চিত কটা? 1 2 3, 3টে, আর সবুজ কুঞ্চিত একটা, তাই 9:3:3:1। এটাও যদি তোমাদের মনে না থাকে, এটাও অ্যাপ্লাই করতে পারো। এক সংকর জননের ফিনোটাইপিক অনুপাত 3:1, মনে আছে? 3:1 কোথায় করি? এখানেই করি। 3:1, তো 3:1কে দুবার করে দাও, 1 একে 1, 3 একে 3, 3 দিয়ে আবার একে 3 একে 3, 3 3 9, হয়ে গেল 9:3:3:1। ফিনোটাইপিক অনুপাত বেরিয়ে গেল। দেখো অনুপাত বার করতে গেলে কোনো ঝামেলা নেই, কোনো ভুল হওয়ার চান্সেস নেই। বোঝা গেছে? চলো, আচ্ছা, তারপরে দেখো
এখানে যেটা দিয়েছি, তাহলে এখানে আমরা কি পেলাম? জিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের দ্বিসংকর জনন, যেখানে আমরা দুটো পৃথক বৈশিষ্ট্য নিলাম, একটা এই বৈশিষ্ট্য, একটা এই বৈশিষ্ট্য, মানে একটা বীজের স্ট্রাকচার বা আকৃতি আর একটা হচ্ছে কালার। এই দুটোকে নিয়ে আমরা একসাথে করলাম। সেখানে আমরা কি দেখলাম? যে কোনো বৈশিষ্ট্যের সাথে যেতে পারে। মানে আমাদের এই দ্বিসংকর জনন করার উদ্দেশ্য কি ছিল? যে একাধিক বৈশিষ্ট্য যখন আমরা দেখছি, তাহলে কি হচ্ছে ঘটনাটা এটাই হচ্ছে, হলুদের সাথে গোলাকার ট্রেট এটাও আসতে পারছে, হলুদের সাথে কুঞ্চিতও আসতে পারছে। মানে এমন কোনো নিয়ম নেই যে হলুদের সাথে আমাকে প্রকট, গোলাকারটা প্রকট, তাই হলুদ প্রকট বলে এটাও প্রকটটাই ওর সাথে যেতে হবে, এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। যখন গ্যামেট তৈরি হবে, ক্যাপিটাল ওয়াই এর সাথে স্মল আরও আসতে পারে, ক্যাপিটাল ওয়াই এর সাথে ক্যাপিটাল আরও যেতে পারে। তো এটাকে বলা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। ঠিক আছে? যখন একাধিক বৈশিষ্ট্য সমন্বিত জীব যখন মানে কি করবে, গ্যামেট গঠন করবে, এমন কোনো নিয়ম নেই যে অমুক গ্যামেটের সাথে অমুক গ্যামেট এক কোষে যাবে। যে কোনো গ্যামেট যে কোনো দিকে যেতে পারে, যেভাবে খুশি স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারে। এটাকেই স্বাধীন বিন্যাস সূত্র আমরা বলছি। এটা তোমার গিনিপিগের ক্ষেত্রে দেওয়া আছে, কালো আর তোমার ওই অমসৃণ বা মসৃণ এটা হবে তোমার সেম টু সেম এই মটর গাছের মতনই কিন্তু হবে। তোমার যদি গিনিপিগ দেয় তাহলে আমাকে বি আর ক্যাপিটাল আর দিয়ে করতে হবে, আর মটর গাছ দিলে ওয়াই আর ক্যাপিটাল আর দিয়ে করতে হবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই দু রকম জনন আমরা পড়লাম, এক সংকর জনন আর দ্বিসংকর জনন। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম? মেন্ডেল দুটো সূত্র এখান থেকে বলেছে। একটা হচ্ছে পৃথকীভবন সূত্র। পৃথকীভবন সূত্র মানে কি বলছে? দেখো, এই সূত্রগুলো কিন্তু তোমাকে একদম হুবহু ঠিকঠাক লিখতে হবে, সূত্রের মধ্যে কিন্তু বানালে চলবে না। কি লিখবে? নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য প্রলক্ষণযুক্ত। কি বলছে? নিকট সম্পর্কযুক্ত ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রলক্ষণযুক্ত দুটি জীবের যৌন জননের মাধ্যমে জনিত্রী জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা জিন বা অ্যালিল বা গ্যামেটের মাধ্যমে অপত্য জীবে সঞ্চারিত হওয়ার সময় কখনোই মিশে যায় না। মানে কি বলতে চেয়েছে এখানে এটাই বলতে চেয়েছে, এই যে বেমতন্তু বরাবর যখন ক্রোমোজোম দুটো পরস্পর থেকে পৃথক হচ্ছে, এই যে কি ছিল, একটাতে ক্যাপিটাল টি ছিল আর একটাতে স্মল টি ছিল, এরা একটা জীবের মধ্যে ছিল। এই দুটো ডিফারেন্ট অ্যালিল কখনোই কোষের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে না। গ্যামেট গঠনের সময় দুজনাই পৃথক পৃথক গ্যামেট তৈরি করছে, এ একটা গ্যামেট তৈরি করছে, একটা গ্যামেট তৈরি করছে, মানে গ্যামেট গঠনের সময় এরা পৃথক হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে পৃথকীভবন সূত্র। বোঝা গেছে? আর তারপরে স্বাধীন বিন্যাস সূত্র বলতে কি বোঝাচ্ছে? যখন আমরা নিকট সম্পর্কযুক্ত দুই বা ততোধিক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য নিচ্ছি, মানে আমরা কি কি বৈশিষ্ট্য নিয়েছিলাম? একটার মধ্যে কি যাচ্ছিল? ওয়াই ক্রোমোজোম, ধরো এটা ক্যাপিটাল ওয়াই, এটা স্মল ওয়াই। আর একটার মধ্যে কি যাচ্ছিল? আর একটার মধ্যে ছিল ধরো এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর। তো এভাবে যদি যেত, মানে সজ্জারীতিটা যদি এইভাবে হতো, তাহলে এই দিকে কোন কোষটা যাচ্ছে, মানে কোন ক্রোমোসোমটা যাচ্ছে? ওয়াই যাচ্ছে আর ক্যাপিটাল আর যাচ্ছে। তাহলে গ্যামেটটা এরকম হতো, নিচের দিকে কি গ্যামেট হতো? স্মল ওয়াই স্মল আর, এরকম দুটো গ্যামেট তৈরি হতো। কিন্তু এমনটাই যে হতে হবে তার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। মানে এটাও হতে পারে, কি হতে পারে? এরকমও তো হতে পারতো যে এপাশে ক্যাপিটাল ওয়াই যাচ্ছে, এপাশে স্মল ওয়াই আসছে, আর এপাশে তোমার স্মল আর যাচ্ছে, এপাশে ক্যাপিটাল আর আসছে। হতেই তো পারতো। তাহলে গ্যামেটের সংগঠন কেমন হতো? এপাশে হতো ওয়াই স্মল আর, তার সাথে এপাশে হতো স্মল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে দেখো, এইটাকে বলা হচ্ছে স্বাধীন বিন্যাস। যখন আমরা একাধিক বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেব, এমন কোনো নিয়ম নেই যে এই বৈশিষ্ট্যের সাথে এই বৈশিষ্ট্যকে যেতে হবে। প্রত্যেকটা বৈশিষ্ট্য নিজের ইচ্ছা মতন স্বাধীনভাবে যে কোনো গ্যামেটে সঞ্চারিত হতে পারে। বোঝা গেছে? এই কারণে কিন্তু দেখো এখানে 4 রকমের গ্যামেট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। হবে 2 রকমের, কিন্তু 4 রকমের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বোঝা গেল? তাহলে এটা গেল স্বাধীন বিন্যাস সূত্র। এইটা আমরা কোথা থেকে পাই? এটা পাচ্ছি আমরা দ্বিসংকর জনন থেকে পাচ্ছি। যদি বলে দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি আলোচনা করো, তাহলে হয়ে যাবে স্বাধীন বিন্যাস সূত্র। যদি বলে যে এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি বলো, তাহলে আমরা বলবো পৃথকীভবন সূত্র। ক্লিয়ার? আচ্ছা,
এই দুটোর পরে এবার চলে আসি আমরা মেন্ডেল যে এত কিছু বললো, মেন্ডেল বংশগতি প্রমাণ করলো, এক সংকর জনন দেখালো, দ্বিসংকর জনন দেখালো, আমরা সব মেনে নিলাম, হ্যাঁ ঠিকঠাক তাই তো হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ঘটনাগুলো মেনটেন হচ্ছে না, সেটা সেগুলো ব্যতিক্রম। তো সেরকম একটা ব্যতিক্রম নিয়ে চলে এসেছি, যেটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। মেন্ডেল কি বলেছিল, যখন হেটারোজাইগাস কন্ডিশনে জীব থাকছে তার মধ্যে যে জীবটা প্রকট তার বৈশিষ্ট্য প্রকাশ পায়। যেমন এই ক্ষেত্রে কার বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছিল, লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পেয়েছিল। কিন্তু এই সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে কি দেখা যায়, সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে অন্যরকম ঘটনা দেখা যায়। এখানে দেখো রেড কালারের যে ফুল রয়েছে, রেড কালারের ফুলের জিনকে আমরা কি বলছি, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আর হোয়াইট কালারের যে ফ্লাওয়ারটা রয়েছে, হোয়াইট কালারের ফ্লাওয়ারটাকে আমরা বলছি স্মল আর স্মল আর। যদি এদের মধ্যে ক্রস ঘটাই তাহলে এখান থেকে তোমার আর গ্যামেট পাচ্ছি, এখান থেকে স্মল আর গ্যামেট পাচ্ছি। এই দুটো মিক্স হয়ে একটা সংকর জীব তৈরি হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু যদি আমরা প্রকট প্রচ্ছন্নতার সূত্র যদি মেনে চলি, তাহলে এখানে ক্যাপিটাল আর এটা যদি প্রকট হতো তাহলে ফুলটা লাল হওয়ার কথা ছিল। কিন্তু কি দেখা যাচ্ছে, না লালও হচ্ছে না, সাদাও হচ্ছে না, একটা নতুন বৈশিষ্ট্য চলে আসছে। কি বৈশিষ্ট্য? গোলাপি রঙের হয়ে যাচ্ছে ফুলটা। আরে তাহলে কি হলো এখানে? এখানে হয়ে গেল অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ মানে কোনো জিনই সম্পূর্ণরূপে প্রকাশ পেতে পারলো না, দুজনাই অর্ধেক অর্ধেক করে প্রকাশ পেয়ে মানে মিক্সড হয়ে গেল। যেটা মেন্ডেল বলেছিল না মিক্সড হয় না, দুটো গ্যামেট আলাদা থাকে, আলাদাই থাকে, অ্যালিলগুলো আলাদাই থাকে, কিন্তু অ্যালিলের দুটোর বৈশিষ্ট্য একসাথে কিছুটা কিছুটা করে প্রকাশ পেলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পেলো সেটা একটা নতুন বৈশিষ্ট্য, ফুলটা গোলাপি কালারের হয়ে গেল। এটা কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? মিরাবিলিস জেলাপা বা সন্ধ্যা মালতী গাছের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সন্ধ্যা মালতী গাছে দেখতে পাওয়া যায়। তো এটাকে যদি তুমি আবারও করো, এটা তো F1 জেনারেশন, F1 জেনারেশনে আমরা সবকটা গোলাপি ফুল পেলাম। তো F1 জেনারেশনের পরে যদি তুমি আবার এটাকে করো, মানে ক্যাপিটাল আর স্মল আর ইন্টু ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখান থেকে তুমি দু রকমের গ্যামেট পাচ্ছ, ক্যাপিটাল আর স্মল আর। এখান থেকেও দু রকমের গ্যামেট পাচ্ছ, ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এখানে ক্যাপিটাল আর হতে পারে, ক্যাপিটাল আর স্মল আর হতে পারে, স্মল আর ক্যাপিটাল আর স্মল আর হতে পারে, আর স্মল আর স্মল আর। তখন এখানে দেখা যাচ্ছে যে একটা লাল ফুল হচ্ছে, দুটো গোলাপি ফুল হচ্ছে, আর একটা সাদা ফুল হচ্ছে। তাহলে এর জিনোটাইপিক অনুপাত আর ফিনোটাইপিক অনুপাত সেম। হ্যাঁ, জিনোটাইপিক অনুপাত কি হচ্ছে? 1:2:1। দুটো গোলাপের জিন মানে সংকর জিন, একটা বিশুদ্ধ লাল একটা সাদা, 1:2:1। ফিনোটাইপিক কি হয়ে যাচ্ছে? ফিনোটাইপিকও তাই হচ্ছে। ফিনোটাইপ কি হচ্ছে? 1:2:1, একটা লাল দুটো গোলাপি একটা সাদা। এখানে ফিনোটাইপিক অনুপাত হয়ে যাচ্ছে 1:2:1। এটাই হয়ে যাচ্ছে তোমার মেন্ডেলের বংশগত সংক্রান্তের বিচ্যুতি বা ব্যতিক্রম। যদি বলে মেন্ডেলের একটা ব্যতিক্রম পদ্ধতি নিয়ে আলোচনা করো, তাহলে তোমাকে অসম্পূর্ণ প্রকটতা এটা কিন্তু লিখতে হবে। বোঝা গেছে? চলো এরপরে কি আসছি, মানুষের লিঙ্গ নির্ধারণ। মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়? মানুষের মধ্যে যৌন দ্বিরূপতা দেখতে পাওয়া যায়। মানুষের মধ্যে কি দেখতে পাওয়া যায়? যৌন দ্বিরূপতা পরিলক্ষিত হয়। মানে এখানে পুরুষ এক রকমের, স্ত্রী আর এক রকমের। স্ত্রীরা কি হয়? স্ত্রীরা হচ্ছে হোমোগ্যামেটিক হয়। মানুষের ক্ষেত্রে স্ত্রী বা মহিলারা কি হচ্ছে? স্ত্রীরা হচ্ছে হোমোগ্যামেটিক। হোমোগ্যামেটিক মানে যারা সব গ্যামেটই সেম তৈরি করে, হোমোগ্যামেটিক। তাহলে স্ত্রীদের কি রয়েছে? স্ত্রীদের রয়েছে 44 অটোজোম, তার সাথে দুটো সেক্স ক্রোমোজোম আছে, দুটোই হচ্ছে এক্স, দুটোই সেম গ্যামেট, যার জন্য এদেরকে বলা হচ্ছে হোমোগ্যামেটিক। তাহলে এখান থেকে যত গ্যামেটই তৈরি হোক না কেন, কি হবে? 22টা অটোজোম আসবে, তার সাথে এক্স ক্রোমোজোমই আসবে, দুটোই তো এক্স। যত গ্যামেট তৈরি হোক না কেন সবগুলোর মধ্যে এক্সই থাকবে। আর এদিকে পুরুষ হয়ে যাচ্ছে হেটেরোগ্যামেটিক। পুরুষ কি হয়ে যাচ্ছে? পুরুষ হয়ে যাচ্ছে হেটেরোগ্যামেটিক। হেটেরোগ্যামেটিক মানে এখানে রয়েছে তোমার 44 অটোজোম প্লাস একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম। এদের ক্ষেত্রে যখন গ্যামেট তৈরি হবে, কি কি গ্যামেট তৈরি হবে? এক্ষেত্রে দু রকমের গ্যামেট তৈরি হতে পারে।
এ পাশে ধরো 22টা অটোজোম এলো, এ পাশে 22টা অটোজোম গেল, একটার মধ্যে এই এক্স আসবে আর একটার মধ্যে ওয়াই ক্রোমোজোম যাবে, তাহলে এটা একটা গ্যামেট, এটা একটা গ্যামেট। তাহলে পুরুষদের মধ্যে দু রকমের গ্যামেট তৈরি হতে পারে, তাই এটাকে বলা হচ্ছে হেটেরোগ্যামেট। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখন এই মহিলাদের এই গ্যামেটের সাথে যদি এক্স পুরুষের এক্স ক্রোমোজোম বিশিষ্ট গ্যামেটটা মিলিত হয় তাহলে কি হয়ে যাবে, এখানে 44 অটোজোম তার সাথে এক্স এক্স, তার মানে এটা কি হয়ে গেল, কন্যা হলো। কন্যা হলো। এই এক্স এর সাথে যদি ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু মিলিত হয় তাহলে 44টা অটোজোম তার সাথে হয়ে যাবে একটা এক্স একটা ওয়াই, তাহলে পুত্র সন্তান তৈরি হবে। এটাই হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। বোঝা গেছে? এটা গেল মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। নেক্সট আমরা দেখব কয়েকটি সাধারণ জিনগত রোগ। রোগ সম্পর্কে আমরা এবার পড়ব। জিনগত রোগ বলতে কি বোঝায়, ধরো আমাদের মধ্যে যে জিনগুলো রয়েছে যখন জননের মাধ্যমে সন্তানের দেহে সেই জিনগুলো যাবে, সেই কোনো ক্ষতিকারক জিন থাকলে সেই ক্ষতিকারক জিনটাও তো সন্তানের দেহে যাবে। এমন তো না শুধু ভালো গুণগুলো পিতামাতা দেবে, খারাপগুলো দেবে না, সবই দেবে, এটা তোমার ইচ্ছা মতন তো দেবে না, যা যা রয়েছে সবই যাবে। তো এরকম বেশ কিছু রোগ রয়েছে যে জিনগুলো যদি সন্তানের দেহে ট্রান্সফার হয় তাহলে কিন্তু কি হয়ে যাবে, সন্তানের দেহেও সেই রোগগুলো বাসা বাঁধবে। তাহলে সেই জিনের মাধ্যমে রোগের আদান প্রদানকে আমরা কি বলছি, জিনগত রোগ। তাহলে এরকম জিনগত রোগ কি কি রয়েছে, এরকম জিনগত রোগ রয়েছে তোমার, জিনগত রোগ দু রকমের হতে পারে, অটোজোম ঘটিত হতে পারে, আবার সেক্স ক্রোমোজোম ঘটিত রোগও হতে পারে। সেক্স ক্রোমোজোম ঘটিত হতে পারে মানে কিছু রোগের জিন যেগুলো অটোজোমে প্রেজেন্ট থাকে, অটোজোম মানে তোমার এই 22 জোড়া যে অটোজোম, সেই 22 জোড়া অটোজোমের মধ্যে যদি রোগের জিনটা প্রেজেন্ট থাকে তাহলে রোগের জিন যদি অটোজোমের মাধ্যমে কি বলবো অপত্যের দেহে সঞ্চারিত হয়, অপত্যের দেহে সঞ্চারিত হয় তাকে আমরা কি বলছি, অটোজোম ঘটিত রোগ। এই অটোজোম ঘটিত রোগের একটা যদি এক্সাম্পল আমরা বলি, কি এক্সাম্পল হয়ে যাবে, এক্সাম্পল হয়ে যাবে থ্যালাসেমিয়া, যেটা সম্পর্কে আমরা কিন্তু পড়বো। থ্যালাসেমিয়া একটা অটোজোম ঘটিত রোগ। আর সেক্স ক্রোমোজোম ঘটিত মানে কি, ধরো এক্স এক্স ক্রোমোজোমে রয়েছে অথবা এক্স ওয়াই ক্রোমোজোমের যে জিনগুলো রয়েছে সেই ক্রোমোজোম সন্তানের দেহে যাওয়ার পর যদি এ রোগ ঘটে তাহলে হয়ে যাচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ। তাহলে এটাকে কি বলছি আমরা, রোগের জিন যদি সেক্স ক্রোমোজোমের মাধ্যমে অপত্যের দেহে সঞ্চারিত হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে সেক্স ক্রোমোজোম ঘটিত। এখানে তোমার এক্স ক্রোমোজোম ঘটিত কিছু রোগের নাম যদি বলি, এক্স ক্রোমোজোম ঘটিত রোগের নাম, এক্স ক্রোমোজোম ঘটিত রোগ হয়ে যাচ্ছে তোমার বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ঠিক আছে, হিমোফিলিয়া। আর কি রয়েছে তোমার, ওয়াই ক্রোমোজোম ঘটিত রোগের নাম, রোগ কি, ওই টাক পড়া, কানের লতিতে চুল, এগুলো হয়ে যাচ্ছে তোমার কি, ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ। বাবার টাক থাকলে ছেলের টাক থাকবে একদম, বা কানের লতিতে চুল থাকলে, কারণ বাবার পুরো ওয়াই ক্রোমোজোমটাই তো চলে আসছে ছেলের মধ্যে, তাই না? তো ওখানে পুরো মানে ওই জিনটা কিন্তু অবশ্যই সন্তানের দেহে চলে আসছে, তো সেম এগুলো হবেই, কিছু করার নেই যদি থেকে থাকে। তাহলে এইগুলো হয়ে আছে কয়েকটি সাধারণ জিনগত রোগ। চলো রোগগুলো সম্পর্কে আমরা একটু দেখে নিই। ফার্স্টে রয়েছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এবার বলি অটোজোম বাহিত আবার প্রচ্ছন্ন কেন বলছে, প্রকটও হতে পারে প্রচ্ছন্নও হতে পারে। প্রকট তোমাদের সিলেবাসে নেই। প্রকট মানে কি বলো তো, ধরো এই ধরো দুটো অটোজোম রয়েছে,
এই অটোজোম তোমার একটা প্রকট হতে পারে, মানে এখানে যদি দুটোই প্রকট হয়, দুটোই প্রকট অটোজোম রয়েছে, এরকম থাকতে পারে দুটো ক্রোমোজোমে এ এ থাকতে পারে। আবার হেটেরোজাইগাস কন্ডিশনেও তো থাকতে পারে, একটা ক্যাপিটালে একটা স্মলে, মানে ডিফারেন্ট অ্যালিল, একটা প্রকট অ্যালিল একটা প্রচ্ছন্ন অ্যালিল, তাহলে এটা কি অবস্থায় রয়েছে? সংকর অবস্থায় রয়েছে, মানে হেটেরোজাইগাস কন্ডিশনে রয়েছে। তো এরকম অবস্থায় যদি অটোজোম বাহিত প্রকট রোগ বলতাম, তাহলে দেখো একটা জিন প্রকট হলেই না রোগ প্রকাশ পেয়ে যেত, একটা জিন প্রকট হলেই রোগ প্রকাশ পেয়ে যেত, সেটাকে বলতাম অটোজোম বাহিত প্রকট রোগ। কিন্তু অটোজোম বাহিত প্রচ্ছন্ন মানে কি? যখন দুটো প্রচ্ছন্ন জিন একসাথে থাকবে, দুটো প্রচ্ছন্ন জিন মানে কি, স্মল এ, এই দুটো একসাথে থাকলে যে রোগটা প্রকাশ পায় সেটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন। তাহলে দুটো ক্রোমোজোমেই যখন অটোজোমের প্রচ্ছন্ন জিন দুটো প্রেজেন্ট থাকে আর সেটার জন্য যদি রোগটা হয় তাহলে সেটা অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন। আর হেটেরোজাইগাস অবস্থায় যদি রোগ প্রকাশ পায় তাহলে বুঝতে হবে ওটা অটোজোম বাহিত প্রকট, একটা জিন থাকার জন্যই প্রকাশ পেয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এইগুলো তো তোমাদের সিলেবাসে নেই, যেটা আছে তোমাদের অটোজোম বাহিত প্রচ্ছন্ন। অটোজোমের কোনো জিন যদি, দুটোই প্রচ্ছন্ন জিন যদি একসাথে প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলছি কি, অটোজোম বাহিত প্রচ্ছন্ন। থ্যালাসেমিয়া একটা রোগ। থ্যালাসেমিয়া রোগটা কি? যে আমাদের দেহের রক্তের পরিমাণ কমে যায়, রক্তাল্পতা দেখা দেয়। তাহলে কেন রক্তাল্পতা দেখা দেয়? আচ্ছা, আমাদের কি হচ্ছে থ্যালাসেমিয়াতে? হিমোগ্লোবিনের গঠন সংক্রান্ত ত্রুটি দেখতে পাওয়া যায়। হিমোগ্লোবিন কি বলতো? এই দেখো আমাদের এটা হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি। এটা কি? আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি। আরবিসির মধ্যে আমাদের থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন যেটা শ্বাসবায়ু পরিবহন করে। তো হিমোগ্লোবিন প্রোটিন কিভাবে গঠিত হয়? এরকম দুটো আলফা পেপটাইড আর দুটো থাকে বিটা পেপটাইড, এই হচ্ছে একটা তোমার হিমোগ্লোবিন। এটা কি? হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিন দু রকমের প্রোটিন নিয়ে গঠিত। পেপটাইড মানে ওটা এক ধরনের প্রোটিন, তাহলে দুটো থাকে আলফা পেপটাইড, দুটো থাকে বিটা পেপটাইড। তাহলে এই প্রোটিনগুলোকে তৈরির জন্য কিছু জিন রয়েছে। আমাদের ডিএনএ যা রয়েছে না কোষের মধ্যে, ডিএনএ গুলো আরএনএ বানায়, আরএনএ থেকে প্রোটিন বানায়। তাহলে সেই জিনটা তো থাকতে হবে এই আলফা প্রোটিন আর বিটা প্রোটিন বানানোর জন্য। তাহলে ধরো সেই জিনটাই অ্যাবসেন্ট। আলফা, এখানে কি বলছি, এটা ধরো আলফা পেপটাইড। আলফা পেপটাইডকে বানানোর জন্য আমাদের কোষে রয়েছে কি, আলফা গ্লোবিন জিন প্রেজেন্ট থাকে। আলফা গ্লোবিন জিন প্রেজেন্ট থাকে। এই জিনটা কত নাম্বার ক্রোমোজোমে প্রেজেন্ট থাকে? আমাদের 16 নাম্বার ক্রোমোজোমে প্রেজেন্ট থাকে। 16 নাম্বার ক্রোমোজোমে, মানে 16 নাম্বার যে অটোজোম আমাদের, সেই অটোজোমের মধ্যে আলফা গ্লোবিন জিন থাকে। এই জিনটা থাকলে আলফা পেপটাইড তৈরি হবে। আবার আমাদের বিটা পেপটাইড কোথায় থাকে? এটা ধরো 11 নাম্বার ক্রোমোজোম। কত নাম্বার ক্রোমোজোম? এটা 11 নাম্বার ক্রোমোজোম। 11 নাম্বার ক্রোমোজোমে থাকে বিটা গ্লোবিন জিন। বিটা গ্লোবিন জিন, এই বিটা গ্লোবিন জিন প্রেজেন্ট থাকলে তোমার বিটা পেপটাইড তৈরি হবে ঠিকঠাক। তাহলে এই আলফা পেপটাইড আর বিটা পেপটাইড একত্রে কি তৈরি করছে? একটা পলিপেপটাইড তৈরি করছে, টেট্রামেরিক প্রোটিন তৈরি করছে, যে প্রোটিনটার নাম হচ্ছে হিমোগ্লোবিন। তো থ্যালাসেমিয়া কাকে বলবো? এই 11 নম্বর ক্রোমোজোমে যদি বিটা গ্লোবিন অনুপস্থিত থাকে, অথবা 16 নম্বর ক্রোমোজোমে যদি আলফা গ্লোবিন জিন অ্যাবসেন্ট থাকে, তাহলে এদের জন্য কি হচ্ছে, এই হিমোগ্লোবিনের গঠন ঠিকঠাক হচ্ছে না, ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন তৈরি হচ্ছে। হয় শুধু কারোর ক্ষেত্রে আলফা তৈরি হচ্ছে, কারোর ক্ষেত্রে শুধু বিটা তৈরি হচ্ছে। তাহলে এইগুলোকে বলছি আমরা কি, থ্যালাসেমিয়া। মানে এইগুলো ঠিকঠাক তৈরি না হওয়ার ফলে যদি আমাদের হিমোগ্লোবিন ঠিকঠাক গঠিত না হয়, তাহলে এই রোগটাকে আমরা কি বলছি, থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া কত রকমের হতে পারে দেখো, রোগ লক্ষণগুলো দেখে নাও। থ্যালাসেমিয়া হলে কি হয়? অতিরিক্ত দেহে আয়রন জমা হয়, লোহা জমা হয়। তারপরে হাড়ের অস্বাভাবিক গঠন দেখতে পাওয়া যায়, হাড়ের ঠিকঠাক মানে বৃদ্ধি হয় না, প্লীহার অতি বৃদ্ধি দেখা যায়, এই ধরনের ইয়েগুলো। অ্যানিমিয়া, রক্তাল্পতা তো দেখা যাবে, রক্তের পরিমাণ কমে যাবে, শ্বাসবায়ু পরিবহন ঠিকঠাক হবে না, হৃৎপিণ্ডের অসুখ দেখা দেবে। এই সমস্ত জিনিসগুলো, রোগ লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। তাহলে এখানে এই যে আলফা থ্যালাসেমিয়ার কারণ কি বলেই দিলাম, 16 নাম্বার ক্রোমোজোমে বা অটোজোমে আলফা গ্লোবিন জিনের অনুপস্থিতি।
ঠিক আছে, 1 সেকেন্ড। ঠিক আছে, আলফা গ্লোবিন জিনের অনুপস্থিতি। ধরো এই একটা ক্রোমোজোম 16 নম্বর অটোজোম তো দুটো রয়েছে, এবার ধরো একটাতে রয়েছে আলফা গ্লোবিন জিন প্রেজেন্ট আর একটাতে অ্যাবসেন্ট। একটাতে প্রেজেন্ট একটাতে অ্যাবসেন্ট মানে এই ধরনের এক্ষেত্রেও থ্যালাসেমিয়া হবে, কিন্তু সেই থ্যালাসেমিয়াটা মাইনর, থ্যালাসেমিয়া মাইনর, এক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু থ্যালাসেমিয়া মেজর মানে কি, দুটোতেই ধরো অ্যাবসেন্ট, দুটো ক্রোমোজোমেই অ্যাবসেন্ট জিনটা, তাহলে তো আলফা পেপটাইড তৈরিই হবে না, আলফা পেপটাইড তৈরিই হবে না। তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি থ্যালাসেমিয়া মেজর, এটা হয়ে যাচ্ছে থ্যালাসেমিয়া মেজর। বিটার ক্ষেত্রেও তাই, বিটার ক্ষেত্রে শুধু মনে রাখবে 11 নম্বর ক্রোমোজোম, 11 নম্বর অটোজোমে বিটা গ্লোবিন জিনের অনুপস্থিতি, বিটা গ্লোবিন জিনের অনুপস্থিতি। তাহলে এই যে এই যে থ্যালাসেমিয়া রোগটা আমরা পড়লাম, এটাকে একটা স্পেসিফিক নামে ডাকা হয়, এটা কিন্তু প্রশ্ন আসে, কুলির অ্যানিমিয়া কাকে বলা হয়? কুলির অ্যানিমিয়া কোন রোগকে বলা হয়? থ্যালাসেমিয়া রোগকে বলা হয়। বোঝা গেল? চলো নেক্সট আমরা টাইপ চলে আসছি, যৌন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এখানেও সেক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। সেক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ মানে কি, দুটো এক্স ক্রোমোজোম রয়েছে ধরো মহিলাদের, দুটো এক্সের মধ্যে একটাতে যদি রোগের জিন প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, সে বাহক হবে। যদি দুটোতেই রোগের জিন মানে প্রেজেন্ট থাকে তবে গিয়ে রোগটা হবে, ওই জন্য প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে বর্ণান্ধতা কি? এমন একটা রোগ যেখানে মানুষ লাল এবং সবুজ বর্ণের পার্থক্য চিনতে পারে না, লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না, এই রোগটাকে বলা হচ্ছে কি, বর্ণান্ধতা। তাহলে লাল রঙকে চিনতে না পারাকে আমরা কি বলি? প্রোটানোপিয়া। প্রোটানোপিয়া, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। সবুজ বর্ণ চিনতে না পারলে আমরা কি বলবো? সেটাকে ডিউটেরানোপিয়া। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নীল বর্ণকেও ঠিকঠাক চিনতে পারে না, সেটাকে আমরা কি বলবো? ট্রাইটানোপিয়া। ট্রাইটানোপিয়া। ঠিক আছে, এই 3 ধরনের বর্ণান্ধতা কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই বর্ণান্ধতা কেন হচ্ছে? বর্ণান্ধতা হয় এক্স ক্রোমোজোম বাহিত রোগ। এবার আমি এখান থেকে এক ধরনের তোমার বলি, যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। ধরো বলল যে মাতা বর্ণান্ধ, বর্ণান্ধ মানে কি, তার রোগটা রয়েছে, সে কালার ব্লাইন্ড, সে চিনতে পারে না রং। বর্ণান্ধ তখনই হবে মাতা যখন তার দুটো এক্স ক্রোমোজোমে কি, দুটো এক্স ক্রোমোজোমে কিসের জিন থাকবে? দুটো এক্স ক্রোমোজোমেই তোমার এই কালার ব্লাইন্ডনেস সি প্লাস, আমি দিলাম সি ফর কালার ব্লাইন্ডনেস, সি প্লাস দুটোতেই রয়েছে সি প্লাস জিন। তাহলে এদের জন্য কি হচ্ছে? মাতা বর্ণান্ধ হচ্ছে। যদি একটা এক্স ক্রোমোজোমে থাকতো মায়ের কিচ্ছু হতো না, দুটোতেই রয়েছে। তাহলে মাতা যদি বর্ণান্ধ হয় আর পিতা যদি স্বাভাবিক হয়, পিতা স্বাভাবিক, স্বাভাবিক পিতা, তার মানে তার এক্স ক্রোমোজোমও কোনো প্রবলেম নেই, ওয়াই ক্রোমোজোমে তো নেই, কারণ এটা এক্স ক্রোমোজোম বাহিত রোগ। তাহলে এখানে এরকম যদি কন্ডিশন দিয়ে দেয়, দিয়ে বলে যে সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এটাই করব, এখান থেকে যত গ্যামেটই তৈরি হোক না কেন প্রত্যেকটাই কালার ব্লাইন্ড জিন নিয়ে গ্যামেট তৈরি হবে। আর এখানে একটা সুস্থ এক্স, একটা সুস্থ ওয়াই, তাহলে এর সাথে এ মিশলে কি হচ্ছে? একটাতে কালার ব্লাইন্ড জিন রয়েছে আর একটাতে নেই। তাহলে এক্ষেত্রে যে কন্যা তৈরি হবে সে হবে বাহক, মেয়েটার রোগ হবে না, এই মেয়েটার রোগ হবে না, বর্ণান্ধতা হবে না, মানে ও কালার ঠিকঠাক চিনতে পারবে, যেহেতু প্রচ্ছন্ন, দুটোতে থাকলে তবে কি রোগটা প্রকাশ পাবে। কিন্তু এ রোগটাকে বহন করছে, পরবর্তীকালে এর যার সাথে বিয়ে হবে তার যদি কালার ব্লাইন্ডের জিন থাকে বা সে যদি বর্ণান্ধ হয়, তাহলে অবশ্যই এই জিনটার সাথে যদি তার কালার ব্লাইন্ড জিন যদি মিশে যায় তাহলেই হয়ে গেল সন্তান কালার ব্লাইন্ড হয়ে যাবে। তাহলে এ কি করছে? বাহক হচ্ছে। আচ্ছা, এর সাথে যদি এই ওয়াই মেশে, এর সাথে যদি ওয়াই মেশে তাহলে সি প্লাস আর এদিকে ওয়াই, ছেলের তো একটাই এক্স ক্রোমোজোম, আর একটা এক্স ক্রোমোজোমের ক্ষেত্রে প্রকট প্রচ্ছন্ন দেখা হবে না, ছেলেদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোমই ক্ষতিগ্রস্ত হলে সে রোগাক্রান্ত হয়ে যাবে, তাহলে ছেলে হয়ে যাবে বর্ণান্ধ। তাহলে এক্ষেত্রে বর্ণান্ধ পুত্র তৈরি হচ্ছে। বোঝা গেল?
তাহলে এইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের ম্যাথ দিতে পারে, তোমাদের বাহক মাতা দিতে পারে, তখন তোমরা একটাতে ধরে নেবে। ঠিক আছে, এগুলো আমি করাবো, কোশ্চেন যখন করাবো বিটিএস সলভ করাবো তখন করিয়ে দেবো। আচ্ছা, পিতা স্বাভাবিক, পিতাকে যদি বর্ণান্ধ দেয় তাহলে তোমাকে এখানেই C+ ধরতে হবে, দিয়ে তোমরা চেকার বোর্ডের মাধ্যমে বা এরকম ক্রস করে আনসার বার করতে পারো। তাহলে এখানে আমার কি পার্সেন্টেজ বেরোলো, এখানে দু ধরনের সন্তান তৈরি হতে পারে, তাহলে আমার 50% বাহক হচ্ছে, 50% বর্ণান্ধ হচ্ছে। তাহলে যত ছেলে তৈরি হবে, মা রোগাক্রান্ত মানে যত ছেলেই হোক না কেন, মানে একটা এক্স ক্রোমোজোম মায়ের থেকে তো যাবেই ছেলের মধ্যে, ছেলের মধ্যে একটা এক্স, বাবার থেকে আসে ওয়াই ক্রোমোজোম, মায়ের থেকে তো একটা এক্স ক্রোমোজোম আসবেই। আর মা যদি বর্ণান্ধ হয়, মা যদি এক্স ক্রোমোজোম বাহিত কোনো রোগে আক্রান্ত হয়, ছেলে অবশ্যই আক্রান্ত হবে। তো এখানে দেওয়াও আছে কিন্তু, তোমাদের এরকম একটা কোশ্চেন আসে যে পুরুষরা বেশি কেন আক্রান্ত হয় হিমোফিলিয়া বর্ণান্ধতাতে, কারণ পুরুষের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম দেখতে পাওয়া যায়, তো এখানে কিন্তু প্রকট প্রচ্ছন্ন দেখা হয় না। মাতৃদেহ থেকে যে এক্স ক্রোমোজোমটা ক্ষতিগ্রস্ত যদি এক্স ক্রোমোজোম আসে তাহলে পুরুষ সহজেই আক্রান্ত হয়। আর মহিলাদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হলে রোগ প্রকাশ পায় না, সে বাহক অবস্থায় থেকে যায়, তাই মহিলাদের ক্ষেত্রে রোগের প্রকাশ খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না। চলো নেক্সট আমরা দেখে নিই। নেক্সট হচ্ছে হিমোফিলিয়া, পুরোপুরি সেম। হিমোফিলিয়া কাকে বলবো, হিমোফিলিয়া হচ্ছে এক ধরনের রক্তাল্পতা, রক্তাল্পতা দেখতে পাওয়া যায় হিমোফিলিয়াতে। কি হয়, সরি রক্তাল্পতা বলছি, এখানে কি হচ্ছে রক্তের তঞ্চন ঠিকঠাক হয় না, রক্ত তঞ্চন ঘটে না, মানে ধরো কোথাও কেটে গেল, রক্ত বেরিয়েই যাচ্ছে, তোমার রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত তঞ্চিত হচ্ছে না, তাহলে এটা কেন হয়, এটা হিমোফিলিয়ার জন্য হয়। এই হিমোফিলিয়ার মধ্যে, মানে হিমোফিলিয়া হলে কি হয়, আমাদের মধ্যে থাকা বেশ কিছু রক্ততঞ্চন ফ্যাক্টর সেগুলো না তৈরি হয় না। আমাদের মধ্যে টোটাল 14 রকমের রক্ততঞ্চন ফ্যাক্টর রয়েছে। এই 14 রকমের ফ্যাক্টরকে তৈরি করার জন্য এক একটা জিন রয়েছে, প্রত্যেকটা ফ্যাক্টরের জন্য এক একটা করে জিন রয়েছে। তো আমাদের যদি মানে হিমোফিলিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়, কি কি, একটা হচ্ছে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ, আর একটা হচ্ছে তোমার হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এর ক্ষেত্রে কি হয়, 8 নাম্বার ফ্যাক্টর, যেটাকে বলে হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা তৈরি হয় না। এই ফ্যাক্টরের যে জিনটা সেটা তৈরি হয়, সেটা অ্যাবসেন্ট থাকার জন্য আমাদের এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরি হয় না, যার জন্য রক্ততঞ্চন ঘটে না, রক্ততঞ্চন ঘটে না। এটা একটা হিমোফিলিয়া, এটাকে বলা হয় হিমোফিলিয়া এ। আর একটা হিমোফিলিয়া বি কাকে বলা হচ্ছে, এক্ষেত্রে আমাদের 9 নাম্বার ফ্যাক্টর, 9 নাম্বার ফ্যাক্টরের নাম কি, অ্যান্টি থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর, আই থিঙ্ক, এক মিনিট, হ্যাঁ প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্টস, এই ফ্যাক্টরটা তৈরি হয় না হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে, এর ফলে রক্ত তঞ্চিত হয় না। তো এই দু ধরনের হিমোফিলিয়া রয়েছে। এটাকে বলা হয় ক্রিসমাস ডিজিজ, এটাকে কি বলবো, ক্রিসমাস ডিজিজ, আর এটাকে বলবো রাজকীয় হিমোফিলিয়া, কারণ এটা প্রথম রানী ভিক্টোরিয়ার মধ্যে মানে পরিবারে প্রকাশ পেয়েছিল। রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, রাজকীয় হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, রক্ত তঞ্চিত হচ্ছে না। এটাও কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে যে হিমোফিলিক মাতা এবং বর্ণান্ধ, সরি, হিমোফিলিক মাতা এবং স্বাভাবিক পিতা, বা বাহক হিমোফিলিক মাতা এবং স্বাভাবিক পিতা, এদের মিলনে যে সন্তান তৈরি হবে তাদের হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত, এরকম ধরনের ম্যাথস কিন্তু থাকবে। এগুলো সলভ করাবো আগামী সোমবারে, অবশ্যই এবিটিএস সলভ করতে আসবো, 10টা পেজ সলভ হবে, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের হিমোফিলিয়া। লাস্ট ওয়ান ইজ জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং বলতে কি বোঝায়, এই যে ধরো মানুষের যে জিনগুলো প্রেজেন্ট রয়েছে তার মধ্যে কি কি রোগের জিন থাকতেই তো পারে, রোগের জিন থাকতেই পারে। তো এই জেনেটিক কাউন্সেলিং কেন করা হয়, বিবাহের আগে জেনেটিক কাউন্সেলিং করা হয়, সেটা কি, তাদের জিনের পর্যালোচনা করা হচ্ছে, তাদের মধ্যে কি কি ত্রুটিপূর্ণ জিন রয়েছে। যদি দেখা যায় ধরো যাদের মধ্যে বিবাহ হবে দুজনের ক্ষেত্রেই থ্যালাসেমিয়া রোগ রয়েছে,
এর মধ্যেও থ্যালাসেমিয়া রয়েছে, এর মধ্যেও থ্যালাসেমিয়া রয়েছে, তাহলে কি হয়ে যাবে, যে সন্তান তৈরি হবে সে অবশ্যই থ্যালাসেমিয়া হবে। তাহলে এক্ষেত্রে আমাদের জেনেটিক কাউন্সিলিং দরকার। ধরো একজন বাহক রয়েছে, একজন স্বাভাবিক রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানের মধ্যে অতটা প্রবলেম হচ্ছে না। তো এরকম বিবাহের পূর্বে কি করা হচ্ছে, জিনের পর্যালোচনা করে জিনগত রোগ মানে সন্তান হলে জিনগত রোগ হওয়ার সম্ভাবনা কত, এই সমস্ত বিচার বিবেচনা করার পর বিবাহে অগ্রসর হওয়া, এটাকেই বলা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং। তো জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব অবশ্যই রয়েছে, কারণ আগামী দিনে যে অপত্যরা তৈরি হবে তাদের জিনগত প্রকোপ কমানোর জন্য, জিনগত হার কমানোর জন্য কিন্তু এই জেনেটিক কাউন্সিলিং করা অতিরিক্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেছে? তাহলে এই গেল আমাদের বংশগতি চ্যাপ্টার। তো আশা করি প্রত্যেকের খুব ভালো লেগেছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। কনসেপ্ট ক্লিয়ার হলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে যে ম্যাম হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো তোমাদের আমি প্রথমে ভিডিও শুরুতে কথা দিয়েছিলাম যে এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যারা যারা এখনও এই 9-10 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ এরপরে তোমাদের কিন্তু দেখো অলরেডি এবিটিএ সলভ চলছে লাইভ সেশনে। তোমরা প্রত্যেকে যে সোমবার করে আমার লাইফ সায়েন্স এবিটিএ সলভ দেখতে পাবে, ওখানে 10টা করে পেজ কিন্তু করানো হচ্ছে, আর একদম ফুল শর্ট কোশ্চেন থেকে ব্রড কোশ্চেন সমস্তটা কিন্তু করানো হচ্ছে। তো অবশ্যই লাইভ সেশনগুলো জয়েন করো। আর তার সাথে সাথে নতুন আরও চমক আসছে তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করে তোলার জন্য। তো অবশ্যই এই 9-10 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, থ্যাংক ইউ প্রত্যেককে।